ওকে, ধন্যবাদ। ওয়েলকাম সবাইকে। আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাই জাবির ভাইকে। আসলে আমি ওই ধরনের কোনো ট্রেনার না, ফার্স্ট এক্সপেরিয়েন্স নিজে করতে করতে শেখা। কিছু মেন্টর ছিলেন, ওনারা আমাকে অনেক হেল্প করেছেন। এবং আমার পিএইচডি জার্নিতে আমার টপিক রিমোট সেন্সিং রিলেটেড, যে কারণে লাস্ট সেমিস্টারেও বেশ কিছু ম্যাপ নিয়ে কাজ করা হয়েছে। আহ, সেই সুবাদেই জাবির ভাইয়ের রিকোয়েস্ট একদম ফেলে দিলাম না। ভাবলাম যে না, আমি যতটুকু জানি, খুব বেশি না জানলেও ততটুকু যদি আরেকজন শিখতে পারে, খারাপ কি। আর ফাঁকিবাজ গবেষক এই প্ল্যাটফর্মকে ধন্যবাদ। আমি ওনাদের লাস্ট যেই জাবির ভাইয়েরই আহ, যেই সিস্টেমেটিক রিভিউ নিয়ে উনি প্রিজমা নিয়ে কথা বললেন, অনেক কিছু নিয়ে কথা বললেন। আসলে বেশ ভালো লেগেছে। একটা রিসার্চ শেখার জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম। আমরা যারা বিগিনার, বিশেষ করে আহ, সময় কম দিতে চাই, কিন্তু আর্ন করতে চাই বেশি। এই তো ফাঁকিবাজ গবেষক, তাই তো? আহ, এই প্ল্যাটফর্মকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনের জন্য। তারা বিভিন্ন সময় যেই ওয়েবিনার, যেই সেমিনারগুলো আয়োজন করে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর শুরুতেই আমি একটু একটা ইনস্ট্রাকশন আসলে দিয়েছিলাম। সেটা হচ্ছে, আমরা কেউ সাথে ট্রাই করার দরকার নেই। আমি আপনাদের একদম যে সিস্টেমে আমরা করব, পুরোটাই একদম পিডিএফ আকারে পিক্টোরিয়াল ভিউ সহ দিয়ে দিব, যেন আপনারা ওই স্টেপ ফলো করলে এখন থেকে 1 মাস পরেও যদি ট্রাই করেন, আপনারা কিন্তু একদম সেম জিনিসটা রিপ্রোডিউস করতে পারবেন। অনেক সময় এরকম হয় যে আমরা ম্যাপিং শিখলাম বা যে কোনো একটা সফটওয়্যার শিখলাম। যেমন আর এর কথা বলি, আর সফটওয়্যার আমরা ডেটা অ্যানালাইসিসের জন্য ব্যবহার করি। আমি অলরেডি 2বার ট্রেনিং করেছি, 3 দিন 5 দিন এরকম। মোটামুটি ধারণা আছে, কিন্তু আমাকে এখন হঠাৎ করে বললে কিন্তু দেখা যাবে যে আমি পারবো না। আমি হয়তো অন্য একটা প্ল্যাটফর্মে আমি ডেটা অ্যানালাইসিস করি। কিন্তু আমি যদি ওই স্টেপগুলো যদি পাই, যে এই স্টেপগুলো ফলো করলে আমি অ্যানালাইসিস করতে পারবো, তাহলে আমার জন্য সহজ হয়ে যায়। ঠিক তেমনি আমি আপনাদের ওই স্টেপগুলো দেওয়ার চেষ্টা করব, যেন 1 মাস পরে বসলেও আপনারা ঠিক রিপ্রোডিউস করতে পারেন। আর আরেকটা ইনস্ট্রাকশন ছিল যে, যদি সম্ভব হয়, আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে, তবে আপনারা ল্যাপটপ বা আপনাদের পার্সোনাল কম্পিউটারে জয়েন করার চেষ্টা করবেন। তাতে যেটা হবে, যেহেতু একটা ইন্টারফেস, এখানে অনেকগুলো ছোট ছোট টুল বার, মেনু বার আছে, সেগুলো আপনাদের ফলো করতে সুবিধা হবে। আহ, এই দুইটা আশা করি আপনারা চেষ্টা করবেন, না হলেও সমস্যা নাই। আর আমি চাইলে আসলে শুরু করতে পারতাম এইভাবে, যে সরাসরি আমরা ArcGIS ইন্টারফেসে চলে যাব, গিয়ে সেখানে একটা স্টাডি এরিয়া ম্যাপ তৈরি করব। তৈরি করার পরে আমরা শেষ করে দিব। কিন্তু আমি চেষ্টা করেছি যে না, আমরা আসলে শুরুই করলাম নাকি ভাই? অবশ্যই ভাই, অবশ্যই সমস্যা নেই। শুরু করেন ভাই। ওকে, ঠিক আছে। আসলে টাইম লিমিটেশন হচ্ছে অনেক বড় একটা সমস্যা। আমি যখন জিএস শেখা শুরু করেছিলাম, একটা 3 দিনের ট্রেনিং ছিল। অ্যাগ্রো ফরেস্ট্রির হাসান আব্দুল্লাহ স্যার, উনি ক্লাস নিয়েছিলেন 3 দিন। আমরা সকাল থেকে রাত পর্যন্ত ট্রেনিং করেছিলাম। তারপরেও মনে হচ্ছিল যে কিছুই আহ, হয় নাই শিখা। আহ, এই জন্য আমি চেষ্টা করবো যে কিছুটা থিওরি, মানে থিওরি বলতে যেন আমার ঢুকতে, ইন্টারফেস সম্পর্কে জানতে বা জিএস সম্পর্কে একটু বেসিক একটা ধারণা থাকে। আমরা আসলে এই আজকের এই ওয়েবিনার থেকে আমি চেষ্টা করব আপনাদের অন্তত এমন যেন না হয় যে আমি ArcGIS খোলার পরে ভয় লাগছে। আসলে নতুন যে কোনো কিছু শুরু করার পর একটা ভয় থাকে। সেই ভয়টা যেন না থাকে, সেটা আমি চেষ্টা করব। আপনাদের ArcGIS এর প্রতি একটা ভালোবাসা তৈরি হোক, সেটা আমি চাই। 2022 সালে আমি শুরু করেছিলাম, এখন আমার পিএইচডি টপিকে আমি চেষ্টা করছি রিমোট সেন্সিং কে ইন্টিগ্রেট করতে। আমি আশা করব আপনারা রিসার্চ সেক্টরে হোক, আপনার যে কোনো জায়গায় আপনি জব করতে পারেন। আপনার যে ডেটা, সেই ডেটা তো ভিজুয়ালাইজ করতে হয়। আপনার যে কোনো একটা জায়গায় আপনার স্টাডি থাকে, সেই স্টাডি এরিয়াকে আসলে আপনি যদি ম্যাপের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারেন, তবে সেটা সব দিক থেকে ভালো। এক পিক্টোরিয়াল একটা ভিউ পাওয়া যায়, সেই সাথে আপনারা কিন্তু আপনাদের ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যেন প্রত্যেকে, আমরা যদি স্টেপ গুলো ফলো করি, আমার ইনস্ট্রাকশন গুলো, পিডিএফটা যদি আপনি জাস্ট গো থ্রু করেন, স্টেপ গুলো ফলো করেন, আপনারা আশা করি অ্যাটলিস্ট 1 থেকে 2টা ম্যাপ নিজে তৈরি করতে পারবেন, যেগুলো খুব বেসিক এবং এসেনশিয়াল ম্যাপ। শুরুতে যদি বলি, আসলে গুড ম্যাপ, ব্যাড ম্যাপ এর মানে কি?
আমরা দুই পাশে দুইটা ছবি দেখতে পাচ্ছি। দুইটাই কিন্তু খুব অ্যাস্থেটিক ভিউ, খুব ভালো, একদম কালার টোন খুবই ভালো। কিন্তু একটাকে বলছি গুড ম্যাপ, একটাকে ব্যাড ম্যাপ। তার কারণ হচ্ছে ম্যাপ হতে হবে সেলফ এক্সপ্লেনেটরি। সে যখন আপনি যখন একটা ম্যাপ দেখবেন, ম্যাপ দেখে আপনার বুঝতে হবে যে ম্যাপ আপনাকে কি বোঝাতে চাইছে। আপনি যদি খুব ইন ডেপথ আপনার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়, তবে সেটা কিন্তু গুড ম্যাপ বলা যাবে না। আমার গুড ম্যাপে যেই এলিমেন্টস গুলো আছে, ব্যাড ম্যাপে দেখেন এখানে কিন্তু চারিপাশে গ্রিড নেই। আমরা আসবো, এই যে এখানে কোঅর্ডিনেট গুলো দেয়া আছে, এটাকে আমরা গ্রিড বলি। আমাদের নর্থ এরো, এই যে স্কেল বার, এগুলা কিন্তু আমাদের এই পাশের ম্যাপে নেই, শুধু দেয়া আছে নেম এবং লোকেশনের নেম। এই ম্যাপ আসলে কি জন্য করা, এটার স্কেল কতটুকু, কোন জিওগ্রাফিক কনটেক্সটে এটা তৈরি হয়েছে সে সম্পর্কে আমরা জানি না। আসলে ম্যাপ কিন্তু জাস্ট নট ফর ডেকোরেশন। এটা আপনার একটা ডেটা প্রকাশ করছে, আপনার স্টাডি কোথা থেকে শুরু হচ্ছে, আপনার ফার্স্ট স্টোরি কিন্তু আপনার ম্যাপ বলে দিচ্ছে। তারপর কোন জিওগ্রাফিক কনটেক্সটে আপনি ম্যাপটা করছেন, আপনার এরিয়াটা কোথায়, এবং আপনার কাজের পরিধি কতটুকু, আমরা কিন্তু ম্যাপের স্কেল দেখলে বুঝতে পারবো। সেই সাথে যে কোনো পাবলিকেশনের কথা যদি বলি, যে কোনো রিভিউয়ার কিংবা রিডারের কাছে যখন একটা ম্যাপ থাকবে, সে কিন্তু যেই ডিটেলস আমরা লিখি যে স্টাডি এরিয়া এখানে অবস্থিত, নর্থে এটা, সাউথে এটা, এই জিনিসগুলা আপনি যতটুকু পড়তে কষ্ট, ম্যাপে দেখে কিন্তু আপনি খুব ইজিলি ধরতে পারবেন। এই জন্য ম্যাপটা রিকমেন্ডেড। গুগলে সার্চ করলে দেখা যায় আমি যেই ধরনের ম্যাপ চাইছি আমার ডিজায়ার্ড ম্যাপ কিন্তু পাওয়া যায় না আমার স্টাডি এরিয়া অনুযায়ী। সেই জন্য ম্যাপ নিজে তৈরি করতে পারাটা সবচেয়ে বেস্ট। বেসিক কিছু এলিমেন্ট আছে, এগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে একদম সবগুলো নিজেরা করব। যেমন টাইটেল, ম্যাপের একটা টাইটেল থাকতে হবে। এটা হচ্ছে ম্যাপের আহ, একটা এরো, যে ম্যাপের ডিরেকশনটা কোন দিকে সেটা আমাদের জানতে হবে। আমাদের গ্রিড দিতে হবে, ম্যাপের বডিতে ম্যাপ একটা সুন্দরভাবে কালার দিয়ে সেটাকে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। বিভিন্ন কালার কি বোঝাচ্ছে ওইটাকে আমরা বলি লিজেন্ড। এই লিজেন্ডের মাধ্যমে আমরা বুঝতে পারবো কোন কালার দিয়ে আসলে কি বোঝাচ্ছে। এখানে স্কেল বার দেখতে পাচ্ছি, স্কেল বার দিয়ে আমরা বুঝতে পারবো যে ম্যাপের পরিধিটা কতটুকু। এই যে স্কেলটা, এই স্কেল দিয়ে আমরা বুঝতে পারবো যে এতটুকু এরিয়াতে কত কিলোমিটার জায়গা সে রিপ্রেজেন্ট করছে। এবং ম্যাপ প্রজেকশন সম্পর্কে আমরা জানবো। আগে আসলে কিছু আমরা দেখি যে রিসার্চাররা কোন ধরনের ম্যাপ ফ্রিকোয়েন্টলি তাদের রিসার্চে ইউজ করে। আমি অনেকগুলো পাবলিকেশন থেকে এই ম্যাপগুলো নেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনাদের সাথে শেয়ার করলে আপনারা কোনো না কোনো কন্টেস্টে সেগুলো ব্যবহার করতে পারবেন। যেমন কোরোপ্লেথ, কোরোপ্লেথ ম্যাপ, এটা হচ্ছে খুব কমন টাইপের একটা ম্যাপ, যেই ম্যাপের মাধ্যমে বিভিন্ন কালারের ইন্টেন্সিটি দিয়ে আমার বিভিন্ন কনটেক্সট বা সিচুয়েশন রিপ্রেজেন্ট করা হয়। যেমন এই জায়গায় যদি আমরা বলি, এখানে ইউএস এর যে পপুলেশন সেটা কিন্তু আমরা বিভিন্ন কালার ইন্টেন্সিটির মাধ্যমে বুঝতে পারছি। যেখানে হালকা কালার, সেই জায়গায় কিন্তু আমাদের পপুলেশন ডেন্সিটিটা কম। এই ম্যাপের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আপনার এই যে বাউন্ডারি, প্রত্যেকটা স্টেটের যে বাউন্ডারি, বাউন্ডারি কোনো চেঞ্জ হবে না। কিছু ম্যাপ আছে কার্টোগ্রাম, ম্যাপের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ম্যাপের এরিয়া শেপ চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখানে সেটা হবে না। বাট কালারের ডেন্সিটির মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস রিপ্রেজেন্ট করব। আমাদের মোস্ট কমন এগ্রিকালচারের ক্ষেত্রে ব্যবহৃত হয় বা ল্যান্ড ম্যানেজমেন্টে ব্যবহৃত হয় এলইউএলসি বা ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার ম্যাপ। এখানে প্রতিটা কালার রিপ্রেজেন্ট করে যে আমার ল্যান্ড কাভার কোন ম্যানেজমেন্টের মাধ্যমে বা কিভাবে ইউজ হয়েছে। এবং আমরা এখান থেকে কিন্তু এরিয়া এস্টিমেট করতে পারি যে এই কালারের ল্যান্ড এত পার্সেন্ট এরিয়া, এত হেক্টর, এত কিলোমিটার এরিয়া রিপ্রেজেন্ট করছে। এভাবে আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড ক্লাসিফিকেশন ম্যাপ করতে পারি। আমাদের আছে হিট ম্যাপ বা কার্নেল ডেন্সিটি ম্যাপ। এই ম্যাপটা খুব সহজে করা যায়, আমরা আশা করি সেকেন্ড ক্লাসে চেষ্টা করব এই হিট ম্যাপ করার। আমরা বুঝতেই পারছি যেখানে লাল এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রোডোডেন্ড্রন, একটা স্পেসিমেন, একটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এই প্ল্যান্টের যেই অকারেন্স ডেন্সিটি, এটা লাল জায়গাতে বেশি সবুজের তুলনায়। এখানে ডেন্সিটি কম, বাট এই জায়গায় ডেন্সিটি বেশি। এটা আমরা ড্রট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আমাদের ক্রাইম রিপোর্টিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কোন জায়গায় ক্রাইম বেশি হচ্ছে কোথায় কম হচ্ছে। এই ধরনের ম্যাপগুলো খুব বেশি ব্যবহৃত হয়।
আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাপ হচ্ছে সুইটেবিলিটি অ্যানালাইসিস ম্যাপ। এখানে যেমন কোনো একটা লোকেশনের আমি বলতে পারি যে অমুক ক্রপের জন্য কোন এরিয়াটা সুইটেবল, কোনটা নট সুইটেবল। এখানে কিন্তু গ্রিন কালার দিয়ে সুইটেবল এবং রেড কালার দিয়ে নট সুইটেবল, এইভাবে একটা রেঞ্জ তৈরি করা হয়েছে। আমরা কিন্তু খুব সহজে দেখে বুঝতে পারছি কোন এরিয়াতে কোনটা বেশি সুইটেবল। এই ম্যাপটা কিন্তু অনেকগুলো লেয়ারের মাধ্যমে তৈরি করা হয়। যেমন এখানে এলইউএলসি ম্যাপ থাকে, তার উপরে হয়তো বা আমার সয়েল লেয়ার থাকে, স্লোপ থাকে, আমার রোড, ওয়াটার, ক্লাইমেট ডেটা, অনেকগুলো লেয়ার মাল্টিপল স্টেকিং এর মাধ্যমে আমরা এই ধরনের একটা সুইটেবিলিটি অ্যানালাইসিস ম্যাপ করতে পারি। আমরা কিভাবে এই লেয়ারিং গুলো ইউজ করি আমরা এগুলো দেখবো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস যখন শুরু হবে। ডট ডেন্সিটি ম্যাপ। এখানে ডট ডেন্সিটি ম্যাপ যখন আমরা বলি যে প্রতিটা ডট কিন্তু আমাদের 5 লক্ষ পিপল রিপ্রেজেন্ট করছে। ম্যাপ আমরা দেখে বুঝতে পারছি যে এই স্টেটে 5 দোকানে 10 লক্ষ মানুষ বসবাস করে, বাট এই জায়গায় মানুষের পরিমাণ অনেক বেশি। এই এই ডট কিন্তু আমার কোঅর্ডিনেট বা লোকেশন মিন করে না, এটা মিন করে একটা স্পেসিফিক ভ্যালু। প্রতিটা ডটের একটা নির্দিষ্ট মান আছে। আমরা পয়েন্ট ম্যাপ, পয়েন্ট ম্যাপ আর ডট ম্যাপের পার্থক্য হচ্ছে পয়েন্ট ম্যাপ দিয়ে আমরা ইন্ডিভিজুয়াল অবজেক্টকে আমরা প্রত্যেকটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং প্রত্যেকটা পয়েন্টের কিন্তু একটা জিপিএস ডেটা আছে। তার মানে এখানে প্রতিটা পয়েন্ট লোকেশন মিন করছে যে আমার অমুক একটা আহ, উম, কোনো হতে পারে কোনো একটা শপ, তার লোকেশন ওই জায়গায়, কোনো একটা ওয়েদার স্টেশন তার লোকেশন অমুক জায়গায়, স্পেসিফিক লোকেশন জিপিএস ডেটা সে রিপ্রেজেন্ট করছে। তারপরে প্রপোর্শনাল সিম্বল ম্যাপ। এই ম্যাপ কিন্তু অনেক বেশি পরিমাণে ইউজ হয়। এখানে যেই সিম্বল গুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে সিম্বল, বিভিন্ন সাইজের সিম্বল দেখতে পাই, প্রত্যেকটা সাইজ ছোট থেকে বড়, কিন্তু আমার কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করছে, কোনটার কোয়ান্টিটি বেশি কোনটার কম। এবং কালার দিয়ে প্রতিটা কোয়ান্টিটির মধ্যে আবার আমার ক্যাটাগরি করা হয়েছে বা ক্লাসিফিকেশন করা হয়েছে। টপোগ্রাফিক ম্যাপ, আমরা বিশেষ করে এলিভেশন ম্যাপগুলো আমরা যখন তৈরি করি তখন আমাদের সেম হাইট রিপ্রেজেন্ট করে। প্রতিটা লেয়ার যদি আমি বলি, প্রতিটা লেয়ার আমাদের এলিভেশন রিপ্রেজেন্ট করছে, যে সি লেভেল থেকে উচ্চতা সব জায়গায় সমান। প্রতিটা লাইন কিন্তু সেটা রিপ্রেজেন্ট করছে, সেম এলিভেশনে আছে। ক্যাটাগরিক্যাল ম্যাপ, এখানে কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করা হয় না, জাস্ট বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন লোকেশন রিপ্রেজেন্ট করা হয়। আমরা মোস্ট অফ দ্য টাইম আমাদের রিসার্চ আর্টিকেলে এই ধরনের ম্যাপ ব্যবহার করি, যে আমার স্টাডিটা অমুক অমুক উপজেলায় বা ওই ওই জেলায় হয়েছে। এটা যখন আমরা বোঝাতে চাই তখন এই ধরনের আমরা ম্যাপ ব্যবহার করি। স্টাডি এরিয়া ম্যাপ, আমরা এই ধরনের ম্যাপিং করব প্রত্যেকে। আরো কয়েকটা এক্সাম্পল আমি এনেছি বেশ ভালো ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এইটা হচ্ছে একটা কান্ট্রি, কান্ট্রির একটা প্রভিন্স, প্রভিন্স থেকে একটা ডিস্ট্রিক্ট এক্সট্রাক্ট করে নিয়ে এসেছে। সেই এক্সট্রাকশনের ভিতরে হয়তোবা তার একটা সাব ডিস্ট্রিক্ট আছে, সাব ডিস্ট্রিক্টের মধ্যে তার স্পেসিফিক লোকেশন আছে। এই লোকেশনকে আমরা বড় করে দেখাচ্ছি, তার মধ্যে পয়েন্ট দিয়ে আমরা বিভিন্ন জিনিসকে রিপ্রেজেন্ট করছি। আমরা এটা করব সেকেন্ড দিন। এই পাশের ম্যাপটা দেখে আর একটু ভালো বুঝতে পারবো। এটা ইন্ডিয়ার একটা ম্যাপ। এই ম্যাপের যে পিঙ্ক কালার, এই পিঙ্ক কালার হচ্ছে মহারাষ্ট্র, তাদের একটা অঙ্গরাজ্য। এই মহারাষ্ট্রের মধ্যে নাসিক ডিস্ট্রিক্ট রেড, এটাকে আমরা বড় আকারে দেখেছি, এবং নাসিক ডিস্ট্রিক্টের ভিতরে হয়তোবা সাব ডিস্ট্রিক্ট গুলোও আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ধরনের ম্যাপ আমরা তৈরি করব আগামী 2 দিন। আরো দেখতে পাচ্ছি এখানে চীনের বেইজিং, বেইজিং এর এখান থেকে আরেকটা প্রদেশ, এভাবে করে এলিভেশন ম্যাপ, এভাবে বিভিন্ন ম্যাপ আসলে স্টাডি এরিয়া ম্যাপ তৈরি করা যায়। এবং আমরা আমাদের রিসার্চ আর্টিকেলে কিন্তু সরাসরি এই ধরনের ম্যাপ ব্যবহার করব। আমরা এমন হয় যে রিসার্চ আর্টিকেলে আসলে ডেসক্রিপটিভ লেখা লিখি, কিন্তু একটা ম্যাপ কিন্তু আপনার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন যেমন বাড়াবে, ঠিক ঠিক তেমনি আপনার প্রফেশনালিজম কিন্তু প্রকাশ করবে। হ্যাঁ, এখন আমরা আসলে দেখলাম জিআইএস আসলে কি। জিআইএস হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এটা হচ্ছে একটা নট অনলি এ সফটওয়্যার, নট অনলি অ্যান অ্যাপ্লিকেশন। জিআইএস হচ্ছে আসলে এমন একটা সিস্টেম যেটা আমার রিমোট সেন্সিং ডেটাকে
সে কি করতে পারবে, ইনপুট হিসেবে নিতে পারবে, সে ডেটাকে ম্যানেজ করতে পারবে এবং অ্যানালাইসিস করতে পারবে, সেই সাথে একটা আউটকাম দিতে পারবে। সেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে হোক কিংবা আমার কোয়ান্টিটিভ কোনো অ্যানালাইসিস হোক, সে কিন্তু এই রিমোট সেন্সিং ডাটাকে ম্যানেজ করতে পারবে। এখন রিমোট সেন্সিং ডাটা কি, এটা আশা করি আমরা জানি। তারপর আমি একটু বলি, রিমোট সেন্সিং মানে দুইটা ওয়ার্ড দিয়েই কিন্তু আমি বুঝতে পারি যেই ডেটার সেন্সিংটা দূর থেকে করা হয়। যেমন আমরা যদি স্যাটেলাইটের কথা চিন্তা করি, স্যাটেলাইট কিন্তু আমার ছবি তুলছে, তাই না? আমরা যেভাবে দেখি যে স্যাটেলাইট ছবি তুলছে, আসলে শুধু স্যাটেলাইট ছবি তুলে না, স্যাটেলাইট যেটা করে সেটা হচ্ছে আমাদের সূর্য থেকে যখন আলো আসে, সেই আলোটা আমাদের পৃথিবীতে যখন আহ, ধাক্কা খেয়ে, আমি যদি বলি পিছনে আবার রিফ্লেক্ট করতেছে, এমিট করতেছে, সেটা স্যাটেলাইটের সেন্সর, কিংবা আমরা যদি ড্রোন ব্যবহার করি, ড্রোনের সেন্সর সেটা অ্যানালাইসিস করতে পারে। ওই রিফ্লেক্টান্ট যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, সেটা অ্যানালাইসিস করে সে কিন্তু বলে দিতে পারে আমার অবজেক্টের কোয়ালিটি কি, অবজেক্টের কোয়ান্টিটি কি। এবং এই ধরনের রিমোট সেন্সিং এর ডেটাকে যেই সিস্টেম অ্যানালাইসিস করতে পারে এবং একটা আউটপুট দিতে পারে, সেটাই হচ্ছে জিআইএস। সর্বপ্রথম রজার টমলিনসন, উনি হচ্ছে কানাডার একজন জিওগ্রাফার, উনি কিন্তু এই জিআইএসটা ওনার ল্যান্ড ইনভেন্টরিতে ব্যবহার করেছিলেন। সেই সাথে আমি বলেছিলাম যে ক্রাইম ম্যাপিং এর কথা বলেছিলাম, এগ্রিকালচার মনিটরিং এর কথা বলেছিলাম, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এমনকি পাবলিক হেলথ মনিটরিং, রিসোর্স ইনভেন্টরি, এগুলোতে কিন্তু জিআইএস কিন্তু ব্যবহৃত হচ্ছে এবং এর ব্যবহার কিন্তু দিন দিন বাড়ছে। এখন জিএস আসলে কিভাবে কাজ করে? জিএস কাজ করে, আমি বলেছিলাম যে বিভিন্ন লেয়ারের স্টেকিং, মানে আমার অনেকগুলো লেয়ারকে যদি আমি একসাথে করি, একটার নিচে একটা, একটার নিচে একটা দিয়ে আমি যখন স্টেকিং করব, এবং প্রত্যেকটা লেয়ার কোনো কিছু মিন করছে, তখন কিন্তু জিআইএস সিস্টেম সে রিয়েল ওয়ার্ল্ডকে দেখতে পারবে। তার মানে রিয়েল ওয়ার্ল্ডকে সে দেখার জন্য অনেকগুলো লেয়ারের কম্বিনেশন দরকার হয় জিআইএস এর। যেমন আমরা যদি জিআইএস একটা লেয়ার দেই যে ল্যান্ড ইউজ কেমন, বাংলাদেশের ঢাকায় ল্যান্ড কিভাবে ব্যবহৃত হচ্ছে, কতটুকু এরিয়াতে বিল্ডিং আছে, কতটুকু এরিয়াতে এগ্রিকালচার আছে, কতটুকু এরিয়াতে ওয়াটার বডি আছে, এটা হচ্ছে এলিভেন্সি ক্লাসিফিকেশন। একটা লেয়ার দিলাম, আমি বলতে পারি যে এলিভেশন একটা ম্যাপ দিলাম যে উচ্চতা কতটুকু কোন এরিয়াতে। আমি সয়েল টাইপ দিতে পারি যে কোন এরিয়ার সয়েলটা কেমন, ওয়াটারের অ্যাবান্ডেন্স কেমন, সেটা আমি বলতে পারি। আমি জিপিএস ডেটা দিতে পারি কোনো কিছুর লোকেশন। এইভাবে করে অনেকগুলো মাল্টিপল লেয়ারের যখন স্টেকিং আমি করব, তখন আমি বলতে পারবো যে জিআইএস এই স্টেকিং এর মাধ্যমে রিয়েল ওয়ার্ল্ডকে দেখতে পাচ্ছে। সে হয়তো গাজীপুর ডিস্ট্রিক্টকে দেখতে পেল। এখন মোস্ট ইম্পর্টেন্ট টপিক, জিআইএস এর ডেটা ফরম্যাট। প্রত্যেকটা সফটওয়্যার যখন ডেটা নিয়ে কাজ করে, তখন সে ডেটাগুলোকে বিভিন্ন ফরম্যাটে নেয়। এখন জিআইএস ডেটাকে কোন ফরম্যাটে স্টোর করে, সে ডেটাকে কিভাবে দেখে, আমরা যেমন পৃথিবীকে দেখছি, যে গাছপালা দেখছি, এখন জিআইএস কিন্তু এইভাবে দেখে না। সে যেভাবে দেখে আমাদের ঠিক সেই ফরম্যাটে আমাদের জিআইএস ইন্টারফেসে ডেটা ইনপুট দিতে হবে। যেমন এখানে আমি দুইটা ফরম্যাটের কথা উল্লেখ করেছি, একটা হচ্ছে রাস্টার এবং ভেক্টর। এই দুইটা মোস্ট কমন এবং ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা জিআইএস এর একদম ফান্ডামেন্টাল। এটা ছাড়া আমি সামনে আগাতে পারবো না। সো সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব এই দুইটা কি জিনিস। রাস্টার ডেটা হচ্ছে যেই ডেটা, আমি স্যাটেলাইট ইমেজ থেকে একটা ডেটা নিলাম সাপোজ, নেয়ার পরে স্যাটেলাইটের ডেটাকে জিআইএস যেভাবে দেখে, এই ধরনের গ্রিড আকারে দেখে, সেই ধরনের বক্স বক্স করে দেখে, প্রতিটা সেল একটা ভ্যালু রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে রাস্টার ডেটা। আর আরেকটা হচ্ছে ভেক্টর ডেটা। সাপোজ বাংলাদেশের বাউন্ডারি, এটা হচ্ছে জাস্ট একটা বাউন্ডারি, সে এটাকে এরকম লাইনের মতো দেখে, এই যে একটা চেয়ারের লাইন। ভেক্টর ডেটাতে হচ্ছে এরকম লাইন দেখতে পাবো, রাস্টার ডেটাকে সেটা আমরা এই ধরনের গ্রিডের মতো দেখতে পাবো। এটা হচ্ছে পার্থক্য রাস্টার ডেটা এবং ভেক্টর ডেটার। তার মানে স্যাটেলাইট থেকে বা ড্রোন থেকে, যে কোনো সেন্সর থেকে যখন আমি ডেটা নিব, সেটা হচ্ছে রাস্টার ডেটা। এবং আমরা ভেক্টর ডেটা বা স্পেশাল ডেটা নেয়ার বেশ কিছু ওয়েবসাইট আছে, ফ্রি ডেটা প্রোভাইড করে।
আমরা সরাসরি সেখান থেকে ডেটা নিয়ে আমরা আজকে কাজ শুরু করব। এই যে আমাদের বাম পাশে, এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড। এখানে একটা নদী গিয়েছে, কিছু গাছপালা, এখানে একটা ঘর। আমি যখন এটাকে ভেক্টর ডেটায় রিপ্রেজেন্ট করব, এভাবে লাইনের মাধ্যমে দেখাবো। আর রাস্টার ডেটায় যখন দেখাবো তখন হচ্ছে বক্সের মাধ্যমে দেখাবো। বিভিন্ন কালার কিন্তু আমার ডিফারেন্সিয়েট করছে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসকে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের নাম্বারিং আছে, এবং প্রত্যেকটা সেল, এটাকে আমরা রাস্টার ডেটা যখন বলবো, প্রত্যেকটা সেল, ইন্ডিভিজুয়াল সেল বা গ্রিড, এই গ্রিড কিন্তু আমার একটা ডেটা স্টোর করে। প্রতিটা কালার এক একটা ডেটা রিপ্রেজেন্ট করে এবং স্পেসিফিক লোকেশনকে সে রিপ্রেজেন্ট করে। সরাসরি একটা স্যাটেলাইট ইমেজ দিয়ে বললে আপনারা একটু ভালো বুঝবেন। যেমন আমরা যখন স্যাটেলাইট থেকে দেখি, এই যে বড় পিকচারটা অনেক উপর থেকে দেখতে পাচ্ছি পৃথিবীকে, এরকম দেখা যায়। এখন আপনি ধরেন সেটাকে জুম করতেছেন, যখন জুম করবেন, জুম করতে করতে দেখবেন যে এক সময় মনে হচ্ছে যে ছবিটা ফেটে যাচ্ছে। এই বাম পাশের এই ছবিটা দেখেন, মনে হচ্ছে ফেটে যাচ্ছে। আর ডান পাশের ছবিটা ওইটার চেয়ে কম্পারেটিভলি ক্লিয়ার। তার কারণ হচ্ছে বাম পাশের ছবির রেজুলেশনটা কম, ডান পাশের ছবির রেজুলেশন বেশি। এই যে এখানে লেখা আছে 1 পিক্সেল সমান 2.5 মিটার, তার মানে এখানে প্রতিটা সেল 2.5 × 2.5। এখানে প্রতিটা গ্রিড বড় বড়, সে কিন্তু 10 মিটার × 10 মিটার। এইভাবে করে কিন্তু রেজুলেশনকে আমরা ডিফাইন করি। যেমন স্পেশাল রেজুলেশন আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে স্পেশাল রেজুলেশন। তাছাড়াও টেম্পোরাল, স্পেকট্রাল, রেডিওমেট্রিক রেজুলেশন আছে। যেমন আমরা যখন স্যাটেলাইট দেখি, স্যাটেলাইট কিন্তু বিভিন্ন ধরনের হয়, যেমন ল্যান্ডসেট, সেন্টিনাল, মোডিস, এই ধরনের স্যাটেলাইট হয়। যখন একটা স্যাটেলাইটের গ্রিড সাইজ, যেমন ল্যান্ডসেটের গ্রিড সাইজ হচ্ছে 30 মিটার, সেন্টিনেলের ক্ষেত্রে সেটা 10 মিটার, মানে গ্রিড সাইজ ছোট, মানে বেশি তার রেজুলেশন। মোডিসের অনেক বড়। এভাবে জিপিএম 5 কিলোমিটার এক একটা গ্রিড, মানে অনেক বড়, তার গ্রিড সাইজ, রেজুলেশন কম। এই যে এই ছবিটার বাম পাশে রেজুলেশন বেশি, যখন রেজুলেশন কমছে দেখেন ফেটে যাচ্ছে বেশি। নিচের পলিগনটা আমরা ঠিক 5 মিটার রেজুলেশনে গ্রিড সংখ্যা বেশি, কিন্তু 30 মিটারে গ্রিড সংখ্যা কম। এভাবে আমরা রেজুলেশন বলি। আর টেম্পোরাল রেজুলেশন যেটা, সেটা হচ্ছে একটা স্যাটেলাইট বা একটা স্যাটেলাইটে বলি, একটা স্যাটেলাইট কতদিন পর পর একই এরিয়াতে আসে ডেটা নেওয়ার জন্য। যেমন সাপোজ আমি একটা স্যাটেলাইট আজকে বাংলাদেশের ডেটা নিচ্ছে, সে কিন্তু সারা বছর বাংলাদেশের ডেটা নিবে না। যেমন ল্যান্ডসেট, সে আজকে ডেটা নেয়ার 16 দিন পরে আবার একই লোকেশনে আসবে। ধরেন ঢাকার উপরে আজকে ডেটা নিল, সে কিন্তু পরদিন আবার ঢাকার ডেটা নিবে না, সে চলে যাবে অন্য জায়গায়, গিয়ে 16 দিন পরে আবার ঢাকায় আসবে, সে ফেরত আসবে। এই যে তার রিভিজিট টাইম, এটাকেই আমরা বলছি যে টেম্পোরাল রেজুলেশন। এইভাবে সেন্সর ভেদে টেম্পোরাল রেজুলেশন ভিন্ন হয়, এবং আমাদের সেন্সর চয়েসও ভিন্ন হয়। স্পেকট্রাল রেজুলেশন হচ্ছে মাল্টি স্পেকট্রাল, হাইপার স্পেকট্রাল, যখন আমার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের সংখ্যা বেশি হবে। যাই হোক, আমি ইনডেপথ যাব না এখানে। রেডিওমেট্রিক রেজুলেশন হচ্ছে আমার ব্রাইটনেসের যে ইন্টেন্সিটি, এটা বেশি থাকবে রেডিওমেট্রিক রেজুলেশন যাদের বেশি। একটু পজ দেই, সবাই একটু দম নেন। ভেক্টর ডেটা নিয়ে আমাদের কাজ, আমরা 2 দিন কাজ করব ভেক্টর ডেটা নিয়ে। সো ভেক্টর ডেটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। কারণ হচ্ছে আমরা ভেক্টর ডেটা ডাউনলোড করব, ভেক্টর ডেটা দিয়ে ম্যাপ জেনারেশন করব ইনশাল্লাহ। শুধু একটা জিনিস মনে রাখবেন, তাহলেই হবে, বেশি কিছু লাগবে না। ভেক্টর ডেটা মানে হচ্ছে পয়েন্ট, লাইন অথবা পলিগন। সাপোজ আমি দেখাতে চাচ্ছি যে গাজীপুরের 100টা এটিএম বুথ। এটিএম বুথ আমি পয়েন্ট দিলাম, সেই পয়েন্ট দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটিএম বুথের লোকেশন এইটা। তার মানে এই পয়েন্ট ডেটা মানে একটা ভেক্টর ডেটা। আমি সাপোজ একটা রাস্তা দেখাতে চাচ্ছি, যে গাজীপুর থেকে ঢাকায় একটা হাইওয়ে এসেছে, এই রাস্তা আমি লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এটাও ভেক্টর ডেটা। এখন আপনি বলতে পারেন যে যে এই গাজীপুরের যে টোটাল এরিয়া, সেই এরিয়াকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এটা হচ্ছে পলিগন। যখন দুইয়ের বেশি ডট যখন ইন্টার কানেক্টেড থাকে, তখন সেটাকে আমরা পলিগন বলি। এটা হচ্ছে আমাদের উপজেলার যে বাউন্ডারি,
বা জেলার বাউন্ডারি অথবা আমার স্পেসিফিক স্টাডি এরিয়ার যে বাউন্ডারি, সেই বাউন্ডারিকে আমরা পলিগন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে পয়েন্ট, লাইন এবং পলিগন, এই তিনটা হচ্ছে ভেক্টর ডেটা। যেই তিনটা ভেক্টর ডেটা নিয়ে আমরা আগামী 2 দিন কাজ করব স্টাডি এরিয়া ম্যাপ তৈরি করার জন্য। এই যে এট্রিবিউট টেবিল, আমরা ম্যাপে যাওয়ার পরে আপনাদের এই টেবিলটা আমি আবার দেখাবো ম্যাপের মধ্যে। এখান থেকে একটু ভালো করে বুঝে নেন, তাহলে এখানে সহজ হবে। এটা হচ্ছে বাংলাদেশ টোটাল বাম পাশে। বাংলাদেশের এখানে প্রতিটা উপজেলা আমরা দেখতে পাচ্ছি। এই যে প্রতিটা উপজেলার বাউন্ডারি ছোট 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 করে বাউন্ডারি দেয়া আছে। এবং এখানে এই যে আহ উপজেলাগুলা কিন্তু, এই যে নেম জিরো যদি বলি, এটা বাংলাদেশ, মানে বাংলাদেশের টোটাল বাউন্ডারিটা হচ্ছে নেম জিরো। নেম ওয়ান বরিশাল, সে বরিশাল ডিস্ট্রিক্টকে বোঝাচ্ছে। নেম টু, সরি, নেম ওয়ান বরিশাল বিভাগকে বোঝাচ্ছে। নেম টু বরিশাল ডিস্ট্রিক্টকে বোঝাচ্ছে। এবং নেম থ্রি উপজেলা, ডিস্ট্রিক্ট, উপজেলার যেই লেয়ার সেটাকে সে বোঝাচ্ছে। এইভাবে আমরা শেপ ফাইল ডাউনলোড করব। শেপ ফাইল কি জিনিস এটা বোঝাটা জরুরি, কারণ আমরা ভেক্টর ডেটা যেটা বলছি সেটা হচ্ছে আসলে শেপ ফাইল আকারে আমরা ডাউনলোড করব। শেপ বলতে আমরা একটা আকার বোঝাই। ধরেন আমি ঢাকার কথাই, ঢাকা দিয়ে উদাহরণ দিই বারবার। ঢাকা যে ডিস্ট্রিক্ট, ঢাকা ডিস্ট্রিক্টের শেপ কেমন? নিশ্চয়ই একটা নির্দিষ্ট শেপ আছে। বান্দরবান ডিস্ট্রিক্টের শেপ কেমন? তার শেপটা ভিন্ন। তার মানে আমি যদি দুইটা জেলার আমি ম্যাপকে কম্পেয়ার করি, দুইটার শেপ ভিন্ন হবে। এখন আমি যখন ডেটা এক্সপোর্ট করব, দুইটার যে বাউন্ডারি, সেই বাউন্ডারি অনুযায়ী কিন্তু আমার ম্যাপের শেপ হবে। এই শেপ ফাইল আমরা যখন এক্সট্রাক্ট করব, সেই শেপ ফাইল আমাকে রিপ্রেজেন্ট করবে একটা কান্ট্রি দেখতে কেমন, কান্ট্রির বিভাগগুলো দেখতে কেমন, জেলাগুলো কেমন এবং উপজেলাগুলো কেমন। তার মানে প্রতিটা শেপ ফাইল আমার একটা সার্টেন বাউন্ডারি, সার্টেন একটা লোকেশন কে রিপ্রেজেন্ট করবে। যেমন এই শেপ ফাইল দিয়ে আমি একটা টোটাল কন্টিনেন্ট রিপ্রেজেন্ট করতে পারি। শেপ ফাইল আমার শুধু পলিগন হবে এমন না, আমি বলেছি যে পয়েন্ট এবং আপনার লাইনের কথা মনে রাখতে হবে। এটা হচ্ছে এর মধ্যে আমি রেল লাইনকে রিপ্রেজেন্ট করতে পারি, রিভারকে রিপ্রেজেন্ট করতে পারি। এগুলোও কিন্তু এক একটা শেপ ফাইল, সেটা আমরা সামনে দেখব। এখানে 3 ধরনের ডেটার কথা বলা আছে: শেপ ফাইল, জিও ডেটাবেজ এবং কাভারেজ। আমরা শেপ ফাইল নিয়ে মোস্টলি কাজ করব। আর ভেক্টর এবং রাস্টার ডেটার মধ্যে আমরা আহ, আহ, কোনটা চুজ করব এটা ডিপেন্ড করবে। যেমন আমরা স্টাডি এরিয়া ম্যাপ করব, একটা স্পেসিফিক একটা কনটেক্সট, একটা অবজেক্ট নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমরা শেপ ফাইল নিব। যখন আমরা ওয়েদার নিয়ে বা কন্টিনিউয়াস ডেটা নিয়ে কাজ করব, স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমরা রাস্টার ডেটা চুজ করব। যে সফটওয়্যার নিয়ে আমরা কাজ করব আপনারা সবাই জানেন, আপনারা অলরেডি ডাউনলোড করেছেন আমি আশা করি। প্রত্যেকে ইনস্টল করতে পেরেছেন। যারা পারেন নাই কোনো সমস্যা নাই, ক্লাস শেষে সুন্দরভাবে বসে ইনস্টল করে ফেলবেন। ম্যানুয়াল দেয়া আছে, ইনস্ট্রাকশন ফলো করলে আশা করি ইনস্টল করতে পারবেন। তারপরে যদি না পারেন যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা হেল্প করার চেষ্টা করব। এই কাপল, ওনারা কিন্তু এই ইসরি যেই এই প্রতিষ্ঠান তারা ডেভেলপ করেছে, এবং ওইখান থেকেই কিন্তু আর যে সফটওয়্যার সেটা ওয়ার্ল্ড ওয়াইড এখন ব্যবহৃত হচ্ছে। এটা হচ্ছে ইন্টারফেস। এখানে 3টা পার্ট, মোটা দাগে যদি বলি 3টা পার্ট। বাম পাশে দেখতে পাচ্ছেন টেবল অফ কন্টেন্ট। কন্টেন্ট যেটা রাখবে লেয়ারিং এর মাধ্যমে, যে কন্টেন্টকে ধরে রাখবে সেটাই হচ্ছে টেবল অফ কন্টেন্ট। এটা নিয়ে আমাদের প্রচুর কাজ সামনে। এটা আমরা একটু ভালো করে বুঝি। আমরা দেখতে পাচ্ছি এখানে লেয়ার লেখা আছে, তার মানে বলেছিলাম যে লেয়ারের স্টেকিং করা হয়, একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার আমরা নিয়ে আসি, এই হচ্ছে লেয়ার। এই লেয়ার গুলো যে ধারণ করে সেই হচ্ছে টেবল অফ কন্টেন্ট। মাঝখানে এটা হচ্ছে ডিসপ্লে উইন্ডো, আমরা এখানে ম্যাপ দেখতে পাবো। এবং ডান পাশে আমরা ক্যাটালগ আমরা নিয়ে আসব। যাদের আহ, আহ, এখন নাই ইন্টারফেসে, আপনারা সামনে নিয়ে আসতে পারবেন, সমস্যা নাই। এবং বিভিন্ন টুলবার আছে, স্ট্যান্ডার্ড টুলবার, ড্র টুলবার, টুলস টুলবার, এগুলো আমরা দেখব। ক্যাটালগ উইন্ডো আমরা দেখব সামনে। কিভাবে সার্চ করতে হয়, বিভিন্ন আইটেম আমরা যদি খুঁজে না পাই, আমরা সার্চ করলে সেটা চলে আসবে। সো এটা আমরা সরাসরি প্র্যাকটিক্যালের সময় দেখতে পাবো। ডান পাশে
এগুলোকে বলা হয় ট্যাব। আমরা ক্যাটালগ, সার্চ এভাবে করে আমরা ট্যাব ক্রিয়েট করতে পারি। সেটাও আমরা সবাই ক্রিয়েট করব একসাথে। কনটেক্সট মেনু, আমার মাউসের ডান পাশে যদি আপনি ক্লিক করেন, সাপোজ এই একটা লেয়ার, এই লেয়ারের ডান পাশে যখন আমরা ক্লিক করব, যেটা ওপেন হবে সেটাই হচ্ছে কনটেক্সট মেনু। এবং মোস্ট অফ দ্য টাইম জিআইএস এর বেশিরভাগ লেয়ারের বা বেশিরভাগ আইটেমেরই কনটেক্সট মেনু থাকে। তার মানে রাইট পাশে ক্লিক করলে আপনি প্রপার্টিজ নিয়ে কোনো না কোনো কাজ করতে পারবেন। এখন হচ্ছে থিওরি বুঝলাম, এখন আসলে ডেটা কই পাবো, মানে কোথা থেকে শুরু করব, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমরা যদি স্যাটেলাইট ডেটা নিয়ে কাজ করতে চাই, যেমন সেন্টিনাল ডেটা, ল্যান্ডসেট ডেটা, এই ধরনের আরো অনেক ডেটা আছে, ডিজিটাল এলিভেশন মডেল, ড্যাম ডেটা, এই ধরনের ডেটাগুলো কিন্তু আমরা আর ইউএসজিএস এইখান থেকে, আর্থ এক্সপ্লোরার এখানে লোকেশন দেওয়া আছে, কারো আগ্রহ থাকলে দেখতে পারেন। যদিও আমি স্পেশাল স্যাটেলাইট ডেটা নিয়ে কাজ করব না, আমরা আমরা কাজ করব স্পেশাল ডেটা নিয়ে বা ভেক্টর ডেটা নিয়ে। তার মানে আমরা শেপ ফাইল ডাউনলোড করব, সেটা বাউন্ডারি শেপ ফাইল, পয়েন্ট বা লাইন শেপ ফাইল, ওইটা দিয়েই আমরা ম্যাপ জেনারেশন করব। এবং এটা কিন্তু আমরা সরাসরি এই গুগলে সার্চ করে ডাউনলোড করতে পারি, সেটা আপনাদের দেখাবো। এবং এইভাবে 1 2 3 4 5 6 নাম্বারিং এর মাধ্যমে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আপনাদের ম্যাপ জেনারেশন পর্যন্ত আমি পিডিএফ তৈরি করেছি। ক্লাস শেষে আপনাদের সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে সেটা রিপ্রোডিউস করতে পারবেন ম্যাপ, আশা করি। আমরা জিএডিএম এবং ডিভা জেএস দুইটা থেকে ডাটা ডাউনলোড করে আমরা কাজ করব। এই ডিভা জিএস আমরা রোড, রেল, ওয়াটার বডি এইসবের জন্য আমরা ডাউনলোড করব। আর জিএডিএম থেকে নিব কান্ট্রির যে শেপ ফাইলগুলো। ডিভা জিআইএস ও কান্ট্রি শেপ ফাইল পাওয়া যায়, কিন্তু এখান থেকে নিচ্ছি না, কারণ হচ্ছে কিছু কিছু, যেমন আমাদের মাইমিসিং বিভাগকে কিন্তু সে দেখাচ্ছে না, আপডেট হয় নাই। আমাদের মাইমিসিং বিভাগ হওয়ার পরে সে কিন্তু আপডেট করে নাই। জিএডিএম থেকে আমরা সেই আপডেটেড, ইভেন ইউনিয়ন পর্যায়ের ম্যাপও আমরা ডাউনলোড করতে পারবো, শেপ ফাইল ডাউনলোড করতে পারবো। আচ্ছা, আমরা ধরেন ওপেন করলাম, আর যে সফটওয়্যার আমরা ওপেন করলাম, ওপেন করার পরে আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করার শুরুতে আমাদের আগে একটা ফাইল তৈরি করে নিতে হবে, সেভ করে নিতে হবে। সেভ এজ, আমরা কি নামে সেভ করতে চাচ্ছি, কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছি, এটা আগে থেকে আমাদের ঠিক করে নিতে হবে। এবং সেই সাথে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা ঠিক করে নিতে হবে। এটা জাস্ট আমি খুব দ্রুত বলে যাই, আপনারা যখন কাজ শুরু হবে তখন বুঝতে পারবেন। এই যে দেখেন, এখানে কোঅর্ডিনেট সিস্টেমে আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম সিলেক্ট করব। সেটা কেন এটা আমি বলছি। এটা হচ্ছে ম্যাপ প্রজেকশন। আমরা যখন পৃথিবীকে দেখি, আমরা কিন্তু 3 ডাইমেনশনাল আর্থকে আমরা ম্যাপে যখন দেখি, আমরা কিন্তু 2 ডাইমেনশনাল বা একটা কাগজের উপর দেখতে পাচ্ছি। এই যে 3 ডাইমেনশনাল গ্লোবকে আমরা কাগজের উপর নিয়ে আসছি, এটাই হচ্ছে ম্যাপ প্রজেকশন। তার মানে 3D কে 2D সারফেসে নিয়ে আসা ম্যাপ প্রজেকশন। এখন যখন 3D ছিল, তাকে কিন্তু আমরা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম বা লেটিটিউড, লঙ্গিটিউড এভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করি। কিন্তু যখন আমরা ফ্ল্যাট সারফেসে নিয়ে আসব ম্যাপ প্রজেকশনের মাধ্যমে, তখন কিন্তু সেটা আমরা মিটার, কিলোমিটার এভাবে এই ইউনিটে রিপ্রেজেন্ট করছি। আমরা যখন বলবো বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব কত কিলোমিটার, তার মানে আমরা কিন্তু এটা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করছি, এটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু বলছি না যে তার লোকেশন এখানে এত ডিগ্রি, ইয়াতে এত ডিগ্রি, এত মিনিট দূরত্বে আছে। আমরা কিন্তু বলছি যে এত কিলোমিটার দূরত্বে, তার মানে পিসিএস বা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করব। আর সেটা যখন আমরা ব্যবহার শুরু করব, তখন আমরা একদম শুরুতেই এই কাজটা করবো। এই জন্য আমি একটু আগেই বলে নিচ্ছি, একদম শুরুতেই এই কাজটা করব। আমরা WGS 1984, এটা হচ্ছে একটা রেফারেন্স সিস্টেম, যেই রেফারেন্স সিস্টেমটা আমরা ব্যবহার করি বিশেষ করে ইউটিএম, এই ওয়ার্ল্ডের ম্যাপকে এইভাবে 1 2 3 4 করে 60টা জোনে ভাগ করা হয়েছে। আমি যদি বাংলাদেশের লোকেশন বলি, এই যে দেখেন, আপনারা 46-এ আসেন, এটা হচ্ছে 46। সোজা নিচে নামেন, এই যে বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু 45। এই যে বাংলাদেশের ওয়েস্টে 45, ইস্টে হচ্ছে 46। বাংলাদেশ দুইটা জোনে পড়েছে। এভাবে ওয়ার্ল্ডের প্রত্যেকটা অঞ্চল কোনো না কোনো ইউটিএম জোনে সে পড়েছে।
এই ইউটিএম জোনটা আমার প্রথমেই ডিফাইন করে দিতে হবে। লাস্টে চলে আসলাম, অ্যাসাইনমেন্ট। ক্লাস শেষ, এবার অ্যাসাইনমেন্ট জমা দিবেন। আসলে আজকের ক্লাসের পর আমি চাই যে আপনারা সবাই অন্তত এতটুকু স্কিল ডেভেলপ করতে পারেন বা স্টেপগুলা এভাবে ফলো করতে পারেন, যেন সবাই আমরা নিজেরা একটা ম্যাপ তৈরি করতে পারি। না হলে আসলে একটা ওয়েবিনারে জয়েন করলাম, ক্লাস করলাম, দেখে শুনে বাসায় গিয়ে ঘুম দিলাম, কাজ শেষ। আচ্ছা, ঘুম দিলেও সমস্যা নাই, একটা ম্যাপ করে তারপরে ঘুম দেন। আবার 6 মাস পরে মনে পড়লে ওই পিডিএফ দেখবেন, দেখে আবার রিপ্রোডিউস করতে পারবেন। কিন্তু প্রথমবার যদি নিজে একবার না করেন নিজ হাতে, তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে, মনে থাকবে না। সো আমি আশা করব আপনারা সবাই, এখানে বলা আছে ম্যাপের মধ্যে কি কি থাকবে, গাইডলাইন দেয়া আছে, এবং প্রত্যেকে নিজের নাম এবং ডেট থাকবে, লাস্টে জেপিজি ফরম্যাটে গ্রুপে সাবমিট করবেন কালকের ক্লাসের আগে। তাহলে ক্লাসটা ইন্টারেক্টিভ হবে। আপনারা যে প্রবলেমগুলোতে পড়বেন সেই প্রবলেমগুলো শেয়ার করতে পারবেন। ইনশাল্লাহ আমরা সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। এই ছিল প্রাথমিক কথাবার্তা। একটু দম নেই, দম নিয়ে তারপরে আমরা প্র্যাকটিক্যাল শুরু করি। যাই হোক, আমরা ম্যাপ শুরু করার আগে আমরা একটা ফোল্ডার সেট করি যে আমরা কোথায় আমাদের জিনিসপত্র রাখতে চাই। আসেন, ফোল্ডার সেট করি। একটা ফোল্ডার খুলি, যে কোনো একটা নাম দেই, সাপোজ স্টাডি এরিয়া ম্যাপ, এই নামই দিলাম। তারপরে আমরা এই আর্ক ম্যাপ ওপেন করি। সফটওয়্যার ইনস্টলেশন নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আপনারা কাইন্ডলি গ্রুপে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর এটা আসলে স্টাডি পারপাসে ইউজ হচ্ছে। আর্কজিএস মূলত পেইড সফটওয়্যার। আমরা পরবর্তীতে হয়তো আর্কজিএস প্রো নিয়ে পরবর্তীতে চেষ্টা করব কাজ করার। যাই হোক, এগুলো আগের কাজ, এগুলো ক্লোজ করে দেই। আপনারা যখন শুরু করবেন, এইটা হচ্ছে ইন্টারফেস। এই ইন্টারফেস থেকে শুরু হবে। অনেকের প্রথমে হয়তো বা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটালগ, সার্চ, এই ট্যাবগুলো না থাকতে পারে। ওই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই উইন্ডোজে গেলে এখানে টেবিল অফ কন্টেন্ট, তার মানে বাম পাশের এই যে টেবিল অফ কন্টেন্ট, এটা আমরা কিন্তু এখান থেকে যদি চলে যায় কোনো কারণে, এখান থেকে আমরা এখানে ক্লিক করলে আবার চলে আসবে। এই ক্যাটালগ যাদের নাই, উইন্ডোজে গিয়ে এই ক্যাটালগে ক্লিক করব আমরা, ডান পাশে ক্যাটালগ চলে আসবে। এই সার্চ আমরা কিন্তু সার্চের কাজে ব্যবহার করতে পারবো, এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। টেবল অফ কন্টেন্ট, ক্যাটালগ এবং সার্চ মেনু আমরা উইন্ডোজ থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। যেটা বলছিলাম, আমরা প্রথমেই একটা ফাইল থেকে একটা সেভ এস দিয়ে আমরা সেভ করে নিব। আমরা আসলে আহ, একটা ফোল্ডার ওপেন করেছিলাম, ডাউনলোডে রেখেছিলাম মনে হয়। এই যে ফোল্ডারটা আমি তার পাথটা আমি ঠিক করে দিলাম, দেওয়ার পর একটা ফাইলের ফাইল নেম দিব। এক্সটেনশনটা রাখার চেষ্টা করব এমএক্সডি, এটা হচ্ছে আর্কম্যাপ ডকুমেন্টস এর একটা এক্সটেনশন। সাপোজ স্টাডি এরিয়া ম্যাপ নামেই একটা ডকুমেন্ট আমি ঠিক করলাম। করার পর আমি যেটা বলেছিলাম যে আমি এই যে একটা লেয়ার কিন্তু তৈরি হলো বাম পাশে, এই লেয়ারের আমার কিন্তু কোঅর্ডিনেট সিস্টেমটা, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম চাচ্ছি আমি নাকি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম চাচ্ছি, সেটা কিন্তু ডিফাইন করে দিতে হবে। এখান থেকে আমরা যদি প্রপার্টিজে যাই, প্রপার্টিজে গেলে আমরা এখানে কোঅর্ডিনেট সিস্টেম, এখানে আমরা দেখতে পাচ্ছি কোঅর্ডিনেট সিস্টেম। এখান থেকে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা নিচে যাব, নিচে যাব, এখানে দেখবেন ইউটিএম, এই যে ইউটিএম আছে, ইউটিএম এ যাব। ইউটিএম এ যাওয়ার পর আমি বলেছিলাম যে রেফারেন্স হিসেবে রেফারেন্স সিস্টেম ব্যবহার করা হয় ডাব্লিউজিএস 1984।
এগুলো সব স্টেপ বাই স্টেপ আপনাদের দেয়া থাকবে, আপনারা ইয়ে করতে পারবেন। তারপরে এখন দেখে নেন, এখানে ক্লিক করার পরে নর্দার্ন হেমিস্ফিয়ার বাংলাদেশ পড়েছে 45 এবং 46 নর্দার্ন হেমিস্ফিয়ারে। আমি নিচে নামবো, WGS 1984, এই যে আমি এটা ক্লিক করলাম, 1984 UTM জোন 46 নর্থ, এটা কিন্তু লোকেশন কোঅর্ডিনেট সিস্টেমটা সেট হয়ে গেল। তারপর আমি ওকে দিব। ওকে, আমার প্রাথমিক কাজ হয়ে গেল। এখন আসেন আমরা আমাদের ওই ফোল্ডার থেকে যেটা করেছিলাম ঘুরে আসি স্টাডি এরিয়া ম্যাপে। ওই ফোল্ডারে যাওয়ার পর দেখেন এই যে স্টাডি এরিয়া ম্যাপ নামের কিন্তু আমার একটা ফাইল কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা যেই ম্যাপ তৈরি করব সব কিন্তু এইটাকে তার হোম হিসেবে ধরবে। মানে আমি যখন আহ, তাকে পাথ দেখাতে বলবো সে কিন্তু এই ফোল্ডারে চলে আসবে এবং সবকিছু এখানে জমা হবে। তারপরে আমরা ডেটা নিয়ে কাজ করতে হবে, তাই না? যে আমরা আসলে আর্ক ম্যাপে কাজ করব কি নিয়ে, ডেটা নিয়ে কাজ করব। আমরা কি চাইছি, আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে আমি যে কোনো একটা ডিস্ট্রিক্টকে এক্সট্রাক্ট করে তাকে আমার স্টাডি এরিয়া হিসেবে দেখাতে চাই। ওকে, চলেন আমরা শুরু করি। আমি বলেছিলাম গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন GADM লিখে। সার্চ করার পরে আপনার জিএডিএম এ যদি ক্লিক করেন এখানে দেখবেন ম্যাপ ডেটা অ্যাবাউট। আমরা ডেটাতে যাব, যেহেতু ডেটা ডাউনলোড করব। ডেটাতে যাওয়ার পরে ইউ ক্যান ডাউনলোড দ্য স্পেশাল ডেটা বাই কান্ট্রি। আমরা কিন্তু কান্ট্রি ডেটা কিন্তু আর একটু বড় করে নেই, সুবিধা হবে। আমরা এই যে কান্ট্রি ডেটা কিন্তু আমরা ডাউনলোড করতে চাচ্ছি। আমি যদি কান্ট্রিতে ক্লিক করি, বাংলাদেশ, এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম। করার পর আমি বলেছিলাম যে আমরা কিন্তু শেপ ফাইল ডাউনলোড করব, মানে বাংলাদেশের টোটাল বাউন্ডারি, ডিস্ট্রিক্ট বাউন্ডারি, উপজেলা বাউন্ডারি যেখানে আছে ওই শেপ ফাইল ডাউনলোড করব। এখান থেকে কিন্তু আমরা শেপ ফাইলটা ক্লিক করব। শেপ ফাইল ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে কিন্তু আমার ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। এই যে এই ধরনের একটা জিপ ফাইল আছে, আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট অল। আমরা, আচ্ছা আমরা বাইরেই রাখি, সমস্যা নাই। এখানে এখানেই করেন, যেখানে এখন আপনার করেন, সমস্যা নেই, এটা প্রবলেম নেই। আমি এখানে এক্সট্রাক্ট করলাম। এখানে কিন্তু আমাদের শেপ ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আপনি আপনার ডিজায়ার্ড যে ফোল্ডার, ওই ফোল্ডারে নিয়ে গেলাম। এখন এখানে আমাদের শেপ ফাইলগুলো আছে। এই যে শেপ ফাইলগুলো এখানে আছে। শেপ ফাইলের এক্সটেনশন দেখেন এখানে SHP এই নামে কিন্তু শেপ ফাইলগুলো আমাদের এখানে আছে। আমরা এগুলো এখন ম্যাপে নিয়ে আসব। আমাদের ডাউনলোড করা শেষ, এখন আমরা ম্যাপের ইন্টারফেসে চলে আসলাম। উম, আচ্ছা, আমরা আহ, কাজ শুরু করি। প্রথমে হচ্ছে এখানে এয়ার ডেটা দেখতে পাচ্ছি। এয়ার ডেটা থেকে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমি বলেছিলাম যে হোম বাটনে ক্লিক করলে আপনাকে সবসময় আপনি যেই ফাইলটা প্রথমে সেভ করেছেন ওইখানে নিয়ে যাবে। ওইখানে আপনার এই যে শেপ ফাইল, এই শেপ ফাইলগুলো আছে। এখন এখানে 0 1 2 3 4 অনেকগুলো শেপ ফাইল এসেছে, আমরা একটু অ্যাড করে নিই। আচ্ছা, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের ম্যাপ। ম্যাপ বলতে শুধুমাত্র বাংলাদেশের বাউন্ডারি, মাঝখানে কিন্তু অন্য কোনো বিভাগ কিংবা আহ, উপজেলার বাউন্ডারি নেই। তার কারণ হচ্ছে আমার সবার উপরের যে লেয়ার এটা হচ্ছে 0। এই 0 মানে হচ্ছে এখানে আমাদের বাংলাদেশের বাউন্ডারিটা আছে। এই 1, এই লেয়ারে আছে হচ্ছে বাংলাদেশের বিভাগের বাউন্ডারি। 2তে আছে বাংলাদেশের জেলার বাউন্ডারি। 3তে আছে উপজেলা, এবং 4-এ হচ্ছে ইউনিয়নের বাউন্ডারি গুলো আছে। আমি চাইলে একটা লেয়ারকে আরেকটা লেয়ারের উপর এভাবে নিয়ে যেতে পারবো। এবং যেই লেয়ারটা উপরে থাকবে, দেখেন আমি 1কে এখন উপরে পাঠিয়ে দিলাম। 1 হচ্ছে বাংলাদেশের বিভাগের বাউন্ডারি।
এখন কিন্তু জিরো কিন্তু আর সে শো করছে না। যেটা সবার উপরে সেই লেয়ারটাকেই সবসময় আর জিএস সফটওয়্যার আগে শো করবে, বা অন্যান্য জিএস সফটওয়্যার গুলো তাই করে। আচ্ছা, আমি আবার আগে পাঠিয়ে দিলাম। এখন সাপোজ আমাদের এখানে চেক ইন এভাবে ইয়ে করা যাবে। আমি জিরোটা তুলে দিলাম, তার মানে আমার এই লেয়ারের আমার প্রয়োজন নাই। চেক আউট যখন করলাম তখন আমার বিভাগের বাউন্ডারি দেখাচ্ছে। আমি যদি এটাকেও তুলে দেই, এখন দেখাচ্ছে, তার মানে টু আমরা দেখতে পাচ্ছি। টু মানে হচ্ছে বাংলাদেশের উপজেলার বাউন্ডারি গুলো আমি দেখতে পাচ্ছি এখন। আমি টু যদি, সরি, ডিস্ট্রিক্ট বাউন্ডারি গুলো দেখতে পাচ্ছি। ডিস্ট্রিক্ট বাউন্ডারি তুলে দিলে আমি উপজেলা মানে আরো খুব ছোট ছোট শেপগুলো আরো ছোট হয়ে আসছে। আমি যদি থ্রিও তুলে দেই, তার মানে আমি এখন ইউনিয়ন পর্যায়ে যখন কাজ করব, তখন আমি চাইলে এইভাবে করে বাংলাদেশের ইউনিয়ন নিয়েও কাজ করতে পারি। যাই হোক, আমরা ইউনিয়ন নিয়ে কাজ করব না। আমি চাইলে যে কোনো লেয়ার রিমুভ করে দিতে পারি। সাপোজ আমি বলেছিলাম যে ডান পাশে আমি ক্লিক করতে পারবো প্রত্যেকটা লেয়ারের। ডান পাশে আমি ক্লিক করলাম মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে রিমুভ অপশন আছে, আমি চাইলে রিমুভ করে দিতে পারবো। এই যে রিমুভ করে দিলাম। এখন আমার বিজিডি থ্রি বা উপজেলা দেখাচ্ছে। সাপোজ আমরা ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করি, তাহলেই আমাদের জন্য মনে হয় সুবিধা হবে। আমরা সাপোজ থ্রিও রিমুভ করে দেই, থ্রিও দরকার নাই। জিরো তো বাংলাদেশের টোটাল বাউন্ডারি, এটাও আমাদের দরকার নাই। রিমুভ করে দিলাম। আমরা দুইটা লেয়ার নিয়ে কাজ করব, ঠিক আছে। এখন যদি বিজিডি ওয়ানের কথা বলি, আমরা দেখতে চাই যে আমাদের বিভাগগুলোর নাম কি কি, তাই না? আমরা নাম দেখলাম। নাম দেখার জন্য এখানে লেবেল ফিচার আছে। লেবেল ফিচারে যদি আমি যাই, এই যে দেখেন বাংলাদেশের বিভাগগুলোর নাম চলে আসছে। এখন আমি চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি যদি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাই, এই যে লেভেল দেখতে পাচ্ছি, লেভেলে আছি। আমি চাইলে ফন্ট সাইজ বাড়াতে পারি এখান থেকে। নর্মাল কাজ, একদম ইজি কাজ। ফন্ট সাইজ বাড়াতে পারি, আমি চাইলে বোল্ড করতে পারি। করে আমি জাস্ট ওকে ক্লিক করলে এই যে দেখেন আমার কিন্তু সুন্দরভাবে সে বাংলাদেশের বিভাগগুলো এখানে দেখাচ্ছে। কিন্তু নিচে দেখেন বরিশাল দুইবার আসছে, তার মানে ডুপ্লিকেট ভ্যালু আছে এখানে। আমি চাইলে ডুপ্লিকেটও কিন্তু রিমুভ করতে পারি। আমরা যদি প্রপার্টিজে যাই, এখান থেকে প্লেসমেন্ট প্রপার্টিজ আছে। এখানে যদি ডুপ্লিকেট লেভেল, এখান থেকে ডুপ্লিকেট আমরা কিন্তু রিমুভ করতে পারি। আমরা যদি ওকে দেই, এই যে দেখেন এখন বরিশাল কিন্তু একটাই দেখাচ্ছে। আমাদের বিশেষ করে বাংলাদেশের নিচের অঞ্চলে আমরা যখন উপজেলা নিয়েও কাজ করব, আমরা লেভেলিং করার পর দেখা যাবে যে দুইবার তিনবার পাঁচ ছয়বার করেও আসে এক একটা উপজেলা বা জেলার নাম। এখানে খুব ক্লোজ নদীর কারণে অনেক বেশি ইয়ে হয়ে যাওয়ার কারণে লেভেলিং অনেকবার করা হয়েছে, যার কারণে আমরা ডুপ্লিকেট এভাবে রিমুভ করতে পারবো। আচ্ছা, ডুপ্লিকেট রিমুভ করলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা আমি একটু এট্রিবিউট টেবিলটা দেখাই। এট্রিবিউট টেবিলটা ইম্পর্টেন্ট। আমরা ধরেন প্রথম লেয়ার এই যে বাংলাদেশের বিভাগ, এই বিভাগগুলো আমরা যখন ওপেন এট্রিবিউট টেবিল দেব, একটু বড় করে নেই ফন্ট সাইজ। এখানে দেখেন বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট বাংলাদেশের বিভাগগুলো আছে। এটা কিন্তু নেম ওয়ান। আমি বলেছিলাম যে নেম জিরো হচ্ছে বাংলাদেশের টোটাল বাউন্ডারি। নেম ওয়ান যখন, তখন বুঝতে হবে যে সেটা বিভাগের বাউন্ডারি। নেম টু যখন থাকবে সেটা ডিস্ট্রিক্ট। নেম থ্রি মানে উপজেলা। আর নেম ফোর হচ্ছে ইউনিয়ন। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা এট্রিবিউট টেবিল ওপেন করলে আমরা কিন্তু এভাবে দেখতে পাবো। এটা আমাদের কাজে লাগবে, এই জন্য বারবার করে বলছি। এখন সাপোজ এখান থেকে আমরা কি চাই, এখান থেকে আমরা ঢাকা বিভাগকে আলাদা করতে চাই। আমরা
এখানে যদি ক্লিক করি, এই বাম পাশে এই জায়গায় ক্লিক করলে দেখেন ঢাকা কিন্তু হাইলাইটেড হয়ে গিয়েছে। আর এটা যখন আমরা ক্রস করে দিব, এই ম্যাপের মধ্যে দেখেন ঢাকাকে কিন্তু সে দেখাচ্ছে, যে ঢাকাকে তুমি সিলেক্ট করেছো এটা কিন্তু সে দেখাচ্ছে। এখন আমি যেটা করব, ঢাকাকে বাংলাদেশের ম্যাপ থেকে এক্সপোর্ট করে ফেলবো। ঢাকাকে আমি আলাদা হিসেবে, এটা হচ্ছে টোটাল বাংলাদেশের শেপ ফাইল, আমি ঢাকার একটা শেপ ফাইল তৈরি করতে চাচ্ছি। তার মানে আমি ঢাকাকে যদি আলাদাভাবে এক্সপোর্ট করে ফেলি, এক্সট্রাক্ট করে ফেলি, ঢাকার একটা স্বতন্ত্র শেপ ফাইল তৈরি হবে। যেমন এখান থেকে আমার আমি এই যে ডেটা, ডেটা থেকে এক্সপোর্ট ডেটা, আমি যদি এক্সপোর্ট ডেটাতে ক্লিক করি, এখানে সিলেক্টেড ফিচার, অল ফিচার দিব না, সিলেক্টেড ফিচার যেটা আমি সিলেক্ট করেছি। এবং অবশ্যই প্রত্যেকবার আমার মনে রাখতে হবে যখনই এই ধরনের একটা ব্রাউজিং অপশন থাকবে, আমি আমার ডিজায়ার্ড যেই ফোল্ডার সেটা কিন্তু আমি তাকে দেখিয়ে দিব। এই হোম বাটনে ক্লিক করলে আমরা যেই ফোল্ডার সেভ করেছিলাম প্রথমে সেখানে চলে যাবে। এবার আপনি এখানে লিখেন যে ঢাকা, লিখার পরে সেভ এস টাইপ, আমরা কি হিসাবে সেভ করতে চাচ্ছি, আমরা শেপ ফাইল, ঢাকার শেপ ফাইল চাচ্ছি, এই জন্য শেপ ফাইল সিলেক্ট করলাম। করার পরে ওকে দিলাম। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড দ্য এক্সপোর্টেড ডেটা টু দ্য ম্যাপ এজ এ লেয়ার? তার মানে আমি ঢাকাকে কি এই যে দুইটা লেয়ার আছে এরকম একটা লেয়ার হিসাবে দেখতে চাচ্ছি কিনা? ইয়েস, আমি ঢাকাকে আলাদা লেয়ার হিসাবে দেখতে চাইছি। ওকে। এখন এই যে আমি যদি বাংলাদেশকে যদি চেক আউট করে দেই, শুধুমাত্র ঢাকাকে দেখতে পাচ্ছি। এই যে দেখেন, বাংলাদেশ থেকে ঢাকা আলাদা হয়ে গেল। এই যে বাংলাদেশ টোটাল, আমি ঢাকাকে যদি চেক আউট করে দেই, এখন শুধু বাংলাদেশ। আর আমি যদি এই যে বাংলাদেশের ম্যাপকে যদি আমি আলাদা করে ফেলি, এখন শুধুমাত্র ঢাকাকে সে দেখাচ্ছে। এটা হচ্ছে কিন্তু মূল একটা পার্ট, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন আমরা কিভাবে যে কোনো একটা বড় লোকেশন থেকে একটা ছোট লোকেশনকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি। এই জন্য আমরা প্রথমে ডেটা নিব, ডেটা নিয়ে সেটাকে আমরা সিলেক্ট করব এট্রিবিউট টেবিলের মাধ্যমে। এট্রিবিউট টেবিলের মাধ্যমে আমরা সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করেছিলাম। সিলেকশনের পরে আমরা যাব এই ডেটাতে, ডেটাতে গিয়ে এই ডেটাটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলে স্পেসিফিক সিলেক্টেড লোকেশনটা আলাদা হয়ে যাবে সম্পূর্ণ ম্যাপ থেকে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রসেস। এবার যেইটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, নিচে দেখেন ছোট ছোট এই ধরনের দুইটা টুল আছে, বক্স আছে। একটাতে দেখা যাচ্ছে ডেটা ভিউ, আর পাশে হচ্ছে লেআউট ভিউ। আশা করি দেখতে পাচ্ছেন। আপনাদের যে পিডিএফটা আমি প্রোভাইড করবো এখানে আরো ক্লিয়ারলি দেখতে পাবেন। আমরা এখন যেই ভিউতে আছি এটা হচ্ছে ডেটা ভিউ। তার মানে আমরা বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করব, ডেটা নিয়ে কাজ করব, এই জন্য এটা ডেটা ভিউ। আর পাশে যখন আমরা লেআউট ভিউতে যাব, যখন আমি ম্যাপটা জেনারেট করতে চাচ্ছি, তখন হচ্ছে আমি লেআউট ভিউ ওপেন করব। আচ্ছা, আমরা একটু দেখি ওপেন করে। এই যে এটা হচ্ছে লেআউট ভিউ। তার মানে আমি ম্যাপ যখন এক্সপোর্ট করব, এই লোকেশনের মধ্যে থাকবে ম্যাপটা, তার বাইরে যাবে না। এখন এটা আমরা কি এ4 পেজ, লেটার পেজ, আমরা বিভিন্ন সিলেকশন করতে পারবো। আমরা কি ল্যান্ডস্কেপ চাচ্ছি না পোর্ট্রেট চাচ্ছি সেটাও আমরা সিলেকশন করতে পারবো। যেমন আমরা যখন এই হোয়াইট পোর্শন, এই জায়গাতে ক্লিক করতে হবে, এই হোয়াইট পোর্শন আমার মাউস পয়েন্টার যেখানে আছে এখানে না, এখানে ক্লিক করলে কিন্তু আমার এই পেজটাকে সে ক্লিক করবে, তার উপরে ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে পেজ এন্ড প্রিন্ট সেটআপ পাবো। এই পেজ এন্ড প্রিন্ট সেটআপ থেকে আমরা ধরেন এখানে সাইজ দেওয়া আছে A4, আমরা ধরেন এখানে ল্যান্ডস্কেপ আমরা সিলেক্ট করলাম। ওকে, আমরা ল্যান্ডস্কেপের মধ্যে আমরা আমাদের ম্যাপটা ইয়ে করতে চাচ্ছি। এটাকে সিলেক্ট করার পর আমি চাইলে ছোট বড় করতে পারবো। এই যে ছোট করে নিয়ে আসলাম আমি। আচ্ছা, আগে আমরা ডিসাইড করি যে আমরা কি টাইপের ম্যাপ তৈরি করতে চাচ্ছি। সাপোজ আমি চাই যে আমার বাম পাশের এখানে বাংলাদেশের ম্যাপ থাকবে, তার নিচে ঢাকার ম্যাপ থাকবে। আর ঢাকার মধ্যে ধরেন আমার রিসার্চ ইনস্টিটিউট বাড়ি হচ্ছে গাজীপুরে, আমি গাজীপুরকে আমার স্টাডি এরিয়া হিসেবে বড় আকারে আমি ডান পাশে দেখতে চাচ্ছি। তাইলে আমি কি করব, আমি ধরেন সাপোজ ম্যাপটাকে আমি তিনটা ভাগে ভাগ করব।
আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, এখান থেকে এই যে স্কেল দেখতে পাচ্ছেন বাম পাশে, এই স্কেলের মধ্যে যদি আপনি ক্লিক করেন, সাপোজ ধরুন এখানে ক্লিক করলাম, তাহলে সে একটা আমাদের গাইড দিবে। মানে আমি জাস্ট একটা গাইডলাইন পাবো যে আমার ম্যাপটা কতটুকু এরিয়ার মধ্যে থাকতে পারে। সাপোজ এখান থেকেও আমি উপর থেকে টোটাল 30, আমি মাঝামাঝি ধরেন 15-র দিকে একটা গাইড দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমার লেআউট করতে ইজি হবে। বাংলাদেশকে আমি এর মধ্যে রাখতে চাই, আর একটু ছোট করি। আমার ডিজায়ার শেপ আমি দিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমার লেভেলটা ডিস্টার্ব করছে তাই না? এই একটার উপর একটা ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। আমার এখন লেভেল দরকার নেই, কারণ আমি এই ম্যাপের উপরে টাইটেল দিব যে এটাই আমাদের বাংলাদেশ। তাইলে আমি ঢাকার, সরি, বাংলাদেশের উপর যদি আমি ক্লিক করে এই লেভেল ফিচারটা আনচেক করে দেই, তাহলে কিন্তু এই যে দেখেন এখন নাম নেই। এট্রিবিউট টেবিল থেকে এটাকে একটু ডিসিলেক্ট করি, না হলে এখান থেকে আনসিলেক্ট করে দিলাম। আমরা যদি ফুল এক্সটেন্টে ক্লিক করি, এই ম্যাপটা যার মধ্যে আছে, ফুল এক্সটেন্ট যদি আমরা ক্লিক করি, বাংলাদেশ কিন্তু এখন সুন্দরভাবে এখানে ফিট হয়ে গেছে। এখন আমার যে কালার, দুইটা কালার, ঢাকার কালারটা সাপোজ ধরেন আমি দেখাইতে চাচ্ছি অন্যরকম ভাবে। অন্য একটা কালার দিলাম, ধরেন আমি এই কালার দিলাম, ঢাকার কালার। ওকে, এখন আমি চাই যে এখানে গাজীপুর ডিস্ট্রিক্টও থাকবে। ঢাকা বিভাগের মধ্যে গাজীপুরকেও দেখাতে চাই। আচ্ছা, গাজীপুর এখন কোথায় ছিল? গাজীপুর ছিল আমার টুতে, আমাদের যে ডিস্ট্রিক্ট বাউন্ডারি, সেইখান থেকে আমার গাজীপুরকে কিন্তু এক্সট্রাক্ট করতে হবে। আমরা এই কাজটা করি নাই। তার মানে আমরা স্টেপ বাই স্টেপ যদি বলি, আমরা বাংলাদেশ থেকে ঢাকা বিভাগকে আলাদা করেছিলাম। ঠিক আছে, ঢাকাকে আমরা এই জায়গায় দেখতে চাই, এই জায়গায় দেখতে চাই। আর ঢাকা বিভাগের মধ্যে আমরা গাজীপুরকে দেখতে চাই, এবং গাজীপুর আমার স্টাডি এরিয়া বলে গাজীপুরের ম্যাপটা আমি বড় আকারে একদম ডান পাশে এখানে দেখাতে চাই। ঠিক আছে, এখন আমরা আছি হচ্ছে লেআউট ভিউতে। আমি বলেছিলাম আমরা যখন যে কোনো লেয়ার নিয়ে কাজ করব, আমার যেতে হবে পাশে ডেটা ভিউতে। আমি ডেটা ভিউতে ক্লিক করলাম, আমি কিন্তু ওই ম্যাপের ভিউ থেকে আমি ডেটা ভিউতে চলে আসলাম। আসার পরে আমি এখান থেকে টুতে ওপেন এট্রিবিউট টেবিলে টেবিলে যাই। একটু বড় করে দেখাই আপনাদের। এই যে, এই যে নেম ওয়ান, আমি বলেছিলাম নেম ওয়ান হচ্ছে আমাদের বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ। আর নেম টু, এট্রিবিউট টেবিলের নেম টু হচ্ছে আমার জেলা বা ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্ট করছে। এখন আমরা এখান থেকে গাজীপুর খুঁজে বের করব। এটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে, জি খুঁজে বের করতে সমস্যা নাই। এই যে গাজীপুর, এই যে গাজীপুরকে আমরা সিলেক্ট করলাম, টেবিল ক্লোজ করে দেই। এই যে দেখেন ম্যাপের মধ্যে কিন্তু ঢাকা জেলার মধ্যে এই গাজীপুরকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সিলেক্টেড হয়েছে। ঠিক সেম ভাবে আমরা আগের প্রসেস আমরা রিপিট করি। রাইট বাটন ক্লিক করে ডেটাতে যাব, এক্সপোর্ট ডেটা, সিলেক্টেড ফিচার, যে ফিচার আমরা সিলেক্ট করেছি সেটা। অবশ্যই এখানে আমরা ফোল্ডার তাকে চিনিয়ে দিব। নেম, কি নেমে আমরা সেভ করতে চাই? গাজীপুর। গাজীপুর শেপ ফাইল সিলেক্টেড আছে, সিলেক্টেড না থাকলে আমরা কিন্তু এখান থেকে শেপ ফাইল সিলেক্টেড করে দিব। করার পর আমি সেভ দিব, ওকে দিব। নতুন লেয়ার হিসেবে চাই, ইয়েস, গাজীপুর লেয়ার হিসেবে আমরা চাই। এটা হচ্ছে গাজীপুর। তার মানে বাংলাদেশের ম্যাপ, তার মধ্যে ঢাকা এবং গাজীপুর। ও আচ্ছা, একটা ভালো জিনিস মনে পড়লো।
আপনারা মাঝে মাঝে হারাই যাবেন। ঠিক আছে, ম্যাপ তৈরি করার পরে বিভিন্ন জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন নাই হয়ে গেছে আপনার ম্যাপ, আর খুঁজে পাচ্ছেন না। তখন একটা কাজ করতে হবে, এটা ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যাবে আপনি অবস্থা খারাপ, ম্যাপ আর খুঁজে পাচ্ছেন না। তখন করতে হবে কি, যে কোনো একটা লেয়ার, আপনার ডিজায়ার যে লেয়ার, এটা রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে জুম টু লেয়ার, এখানে যখন আমরা দিব, দেখেন সে কিন্তু আবার আপনাকে একদম জুম করে আপনার ঠিক মাঝখানে নিয়ে আসছে। ঠিক আছে, আপনি বাংলাদেশ জুম টু লেয়ার দিলে দেখেন এই যে বাংলাদেশ আপনাকে একদম ঠিক মাঝখানে নিয়ে আসছে। তার মানে যখন হারাই যাবেন, তখন হচ্ছে স্পেসিফিক যেটা আপনি চান ওই জায়গায় রাইট বাটন ক্লিক করে জুম টু লেয়ার, এটা আমরা সিলেকশন করব। ওকে, ভালো কথা। এখন দেখেন সুন্দর বাংলাদেশ, তার ভেতর ঢাকা, তার ভেতর গাজীপুর। গাজীপুর আসলে গাজীপুর কিনা ওইটা আমরা একটু দেখে আসি, রিপিট করি তাহলে মনে থাকবে। এই যে লেভেল ফিচার, লেভেল ফিচার দেওয়ার পরে দেখেন কি হইল, গাজীপুর নাই, সে হয়ে গেছে ঢাকা। তার কারণ কি, গাজীপুর ঢাকা হইলো কেন? আসেন আমরা একটু প্রপার্টিজ থেকে দেখে আসি। গেলাম প্রপার্টিজে, যাওয়ার পরে এখানে দেখেন লেভেল ফিল্ড, এখানে সিলেকশন করা আছে নেম ওয়ান। আমি বলেছিলাম নেম জিরো হচ্ছে টোটাল বাংলাদেশ। যদি এখানে নেম জিরো সিলেকশন থাকতো, এই জায়গায় ঢাকা দেখাইতো না, দেখাইতো বাংলাদেশ। আমি যখন নেম টু দিব, নেম ওয়ান দিব, তখন আসবে ঢাকা। আমি যখন নেম টু সিলেক্ট করে, সাপোজ এটা একটা ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম, এটা ম্যান্ডেটরি না। এখন দেখেন, এখন দেখেন হয়ে গেছে সে গাজীপুর। কারণ এট্রিবিউট টেবিলে নেম থ্রিতে ছিল হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট গুলো, যখন নেম টুতে সিলেকশন করা থাকবে বাই ডিফল্ট, তখন কিন্তু সে ঢাকাকেই রিপ্রেজেন্ট করবে, গাজীপুরকে না। এখন কিন্তু আমার কোনো ইউনিয়ন দেখাচ্ছে না গাজীপুরের, কিন্তু আমি যখন নেম ফোর আমি যখন লেভেল করে দিব, তখন কিন্তু সে আমাকে স্পেসিফিক ওই ইউনিয়নকে দেখাবে। এই জন্য সবসময় যখন ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করব, ওই জায়গায় আমাদের নেম টু দিতে হবে, বিভাগ নিয়ে কাজ করলে নেম ওয়ান দিতে হবে, এমন করে আমাদের এই লেভেলিং করতে হবে। ওকে, আমি লেভেলিং তুলে দেই, আপাতত দরকার নাই। আসেন এবার আমরা চলে যাই লেআউট ভিউতে। আবার ফেরত আসলাম লেআউট ভিউ, তাই না? হুম। ওকে, এখন আমি যেটা চাই সেটা হচ্ছে এই নিচে এই জায়গায় ঢাকাকে নিয়ে আসবো। ঢাকা উইথ গাজীপুর, ঢাকা থাকবে, ঢাকার নিচে গাজীপুর থাকবে। এটা আমরা কিভাবে করতে পারি? আমার এই যে উপরে একটা ম্যাপ আছে, এই ম্যাপটা যেই লেয়ারে আছে, এটা হচ্ছে একটা ডাটা ফ্রেম, একটা ফ্রেমের মধ্যে সে আছে। এটা হচ্ছে একটা ফ্রেম, আমরা ছবি বাঁধাই করি না, ফ্রেম। আর এটা হচ্ছে ডাটার একটা ফ্রেম। সে আমাদের এক নাম্বার ফ্রেমের মধ্যে বাংলাদেশকে কন্টেইন করছে। আমি এখন এখানে যদি আরেকটা ম্যাপ আনতে চাই, আমার নতুন একটা ফ্রেম লাগবে, ঢাকাকে নতুন একটা ফ্রেমে দিতে হবে, ফ্রেমের বাইরে আমি কোনো ম্যাপ দিতে পারবো না। তার মানে এখন আমি ফ্রেম কই পাবো ভাই নতুন করে? আসেন আমরা এই, আমরা বলছি যে লেআউট ভিউতে আমি কোনো কাজ করব না, আমি সব ডেটা নিয়ে সব কাজ করব। ডেটা ভিউ বারবার আমি সোয়াপ করছি কারণ যেন মনে থাকে স্টেপগুলা। উম, এখান থেকে আমি যদি ইনসার্টে যাই, ইনসার্ট থেকে আমি ডেটা ফ্রেম যুক্ত করতে পারবো। এই যে দেখেন নতুন একটা নিউ ডেটা ফ্রেম নামে নতুন একটা ফ্রেম তৈরি হলো। এখন আমি কি চাই, যে এই ফ্রেমের মধ্যে আমি বলেছিলাম ঢাকা এবং গাজীপুরকে নিয়ে আসবো, তাই না? এটা একদম সিম্পল, ওই আমরা ওয়ার্ডে ইয়ে করি না, কপি পেস্ট করি না, এরকম এই গাজীপুরকে সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে ঢাকাকে সিলেক্ট করলাম, এই কপি করলাম, কপি করে নতুন ডেটা ফ্রেমের মধ্যে আমি পেস্ট লেয়ার পেস্ট করে দিলাম। এখন কি হইলো আলটিমেটলি, এটা আমরা দেখার জন্য যাব কোথায়? যাব হচ্ছে লেআউট ভিউতে। চলে আসলাম লেআউট ভিউ, এই যে দেখেন লেআউট ভিউ নতুন একটা ফ্রেম তৈরি করে দিচ্ছে ছবির। এই ছবির ভিতরে আছে আমাদের ডিজায়ার যে দুইটা লেয়ার, গাজীপুর, ঢাকার উপরে। এখন আমি এটাকে একটু সাইজ শেপ দেই আমাদের যেরকম প্রয়োজন।
সাপোজ তাকে আমি একটা শেপ দিলাম, আমি চাইলে ইয়েও করতে পারি আপনার, যে আমি যদি চাই যে দুইটার সাইজ একদম একই রকম থাকবে, আমি প্রথমে সিলেক্ট করব, করে আমি তার প্রপার্টিজ দেখব। সাইজ এন্ড পজিশনে যদি যাই ডেটা ফ্রেমের, এখান থেকে আমি এটার উইথ কপি করতে পারি। কপি করে এই ডেটা ফ্রেমের প্রপার্টিজে যদি যাই, এখানে আমি চাইলে পেস্ট করতে পারি। ওকে, একই সাইজ হয়ে যাবে। তারপরে এটার যে হাইট ছিল, এখানে যদি পেস্ট করি, তাহলে কিন্তু একদম দুইটার এখন হাইট সমান। আচ্ছা, আমি এটাকে জুম ইন জুম আউট কিন্তু স্ক্রলিং করে করতে পারতেছি মাউসে, ঠিক আছে? আপনি চাইলে জুম হোল পেজ যদি দেন, এই যে দেখেন, সে কিন্তু পুরোটা পেজে জুম হয়ে গেল। আপনার আর একটু দেখতে সুবিধা হবে। আর এই গাইডকে চাইলে আপনি আর একটু বাড়াতে কমাতে পারবেন। এটা আপনার ম্যান্ডেটরি কিছু না। গাইড জাস্ট আপনাকে গাইড করবে যে আপনি লেআউটটা কিভাবে চাইছেন। এতটুকু চাইছেন, আমি চাইলে ওইটাকে আর একটু বড় করে দেখাবো। আমি এই গাইডটাকে একটু সরিয়ে নিয়ে আসলাম। আমি চাইলে রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার গাইড অথবা ক্লিয়ার অল গাইড, সব গাইডকে আমি রিমুভ করে দিতে পারি। সো এটা সমস্যা না। এখান থেকে আমি ফুল এক্সটেন্ড ক্লিক করলে ফুল এক্সটেন্ড পেয়ে গেলাম। এখান থেকে আমি যদি ফুল এক্সটেন্ড করি, গাজীপুরকে ফুল এক্সটেন্ড পেয়ে গেলাম। কিন্তু আমি চাইতেছি যে এখানে আমি যেহেতু টাইটেল এড করব, স্কেল বার এড করব, এটা হয়তো বা আমার এত বড় দরকার নাই, আর একটু ছোট করলেও হয়তো। ওই ক্ষেত্রে আমরা বিভিন্ন টুল বার গুলা ব্যবহার করব। যেমন হচ্ছে এখান থেকে আমি চাইলে, এই যে দেখেন, ফিক্সড জুম ইন জুম আউট আছে। আমি চাইলে এখান থেকে এখানে যদি ক্লিক করে জুম আউট হয়ে যাবে। সিলেক্ট করে এই যে ক্লিক করলে জুম আউট হয়ে যাচ্ছে। এখান থেকে আমি চাইলে ইয়ে করতে পারি, জুম ইন করতে পারি। স্পেসিফিক যদি আমি ম্যাপকে যদি জুম ইন করতে চাই, এইভাবে করে জুম ইন করতে চাই পারি। তারপরে জুম আউট করতে পারি এখান থেকে, এমন করে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে, সাপোজ এতটুকুই রাখি। এখন ম্যাপের মধ্যে যখন আমি মুভ করব, এই এখানে কিন্তু দুইটা, আপনার একটা যেখানে প্যান আছে হাতের মতো, এই হাতকে আপনি যখন নাড়াবেন, ম্যাপ নড়বে, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু ইয়ে করতে পারছি না, এই ঢাকাকে কিন্তু সিলেক্ট করতে পারছি না। তার মানে এটা হচ্ছে সিলেক্ট এলিমেন্ট। আপনি কোনো কিছু যদি সিলেক্ট করতে চান, আমি এই ডেটা ফ্রেমকে সিলেক্ট করতে চাই, এই ডেটা ফ্রেমকে সিলেক্ট করতে চাই, তখন কিন্তু আমার ইউজ করতে হবে সিলেক্ট এলিমেন্ট। আর এই হাত বা প্যান যখন আমি ইউজ করব, তখন আমি ভিতরের ম্যাপকে কিন্তু মুভ করতে পারবো। এই যে দেখেন, আমি কিন্তু ম্যাপকে মুভ করতে পারতেছি এই হাত দিয়ে, ঠিক আছে? আর সিলেক্ট এলিমেন্ট দিয়ে আমি ডাটা ফ্রেমকে ইয়ে করতে পারছি। যাই হোক, সুন্দর দুইটা ডেটা ফ্রেম আমরা নিয়ে আসলাম। একটা তো হচ্ছে বাংলাদেশ, আর একটা তো হচ্ছে ঢাকা। এখন আমি এই পাশে আমার আরেকটা ফ্রেম নিয়ে আসতে হবে। এটা আমরা একটু দ্রুত করি। আমাদের যেতে হবে ডেটা ভিউতে, গিয়ে ইনসার্ট ডেটা ফ্রেম। এই ডেটা ফ্রেমে আমরা শুধু গাজীপুরকে দেখতে চাই, তাই না? আমি ধরেন এই পেস্ট লেয়ার, গাজীপুরকে নিয়ে আসলাম। আমি লেআউট ভিউতে যাই, নতুন একটা ডেটা ফ্রেম যুক্ত হয়ে গেছে আমার। সিলেক্ট করলাম এটাকে, সিলেক্ট করে আমার ডিজায়ার্ড সাইজ আমি দিলাম তাকে। আমি একটু গ্যাপ রাখবো, পরে যখন আমি গ্রিড দিব, যেন আমার গ্রিড গুলো যেন
দিতে সমস্যা না হয়, এই জন্য আমি একটু গ্যাপ রাখবো। ফুল এক্সটেন্ড দিলে দেখেন গাজীপুর আমার ফুল এক্সটেন্ডে চলে আসলো। তিনটা কিন্তু বড় কাজ করে ফেললাম, আমাদের একটা স্ট্রাকচার দাঁড়ায় গেল, তাই না? এখন তার মধ্যে ডালপালা দিতে হবে। এখন একটা ম্যাপ আমি যখন প্রথমে দেখিয়েছিলাম যে ম্যাপের কিছু বেসিক এলিমেন্ট আছে, ওই এলিমেন্ট গুলো আমরা দিতে চাই। আর কতক্ষণ আছে? 40 মিনিট, আধা ঘন্টার মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। ম্যাপের যদি এলিমেন্ট দিতে চাই আমরা, সাপোজ আমরা এই প্রথম ম্যাপ দিয়ে শুরু করি, বাংলাদেশের ম্যাপ যেটাতে আছে। এখানে আপনারা ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে আমরা প্রথমেই টাইটেল দিব যে আমরা যে ম্যাপটা তৈরি করেছি তার নাম কি। টাইটেল বাংলাদেশ, যে কোনো নাম আপনি দিতে পারেন। সাপোজ বাংলাদেশ ডাবল ক্লিক করলেন, চেঞ্জ সিম্বল থেকে আপনি প্রপার্টিজ চেঞ্জ করতে পারেন বিভিন্ন। ধরেন এটা আমি দিয়ে দিলাম, বোল্ড করে দিলাম একটু। ওকে, ওকে, এই যে বাংলাদেশ। তারপরে আমার অ্যারো দিতে হবে। এখানে দেখেন নর্থ অ্যারো, বিভিন্ন ধরনের অ্যারো আছে যেটা আপনার ভালো লাগে। আমরা সিম্পল একটা ডিজাইন নেই। এই যে নর্থ অ্যারো চলে আসছে। দেখেন সিম্পল কিছু কাজ দিয়ে ম্যাপটা দেখতে কত সুন্দর হয়ে যায়। নর্থ এরো দিলাম, দেওয়ার পরে আবার ইনসার্টে গেলাম। তারপরে কি আছে এখানে? স্কেল বার আছে। স্কেল বারে সিলেক্ট করার পরে এখানেও বিভিন্ন ধরনের আছে, আপনি চাইলে যে কোনোটা সিলেক্ট করতে পারেন। আমরা সিম্পল ধরেন এইটা নিলাম। নেয়ার পরে আমরা ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে। স্কেলে, স্কেল দিয়ে কি রিপ্রেজেন্ট করে এটা আমি বলছি একটু পরে। এটাকে একটু ছোট করলাম। আমরা চাইলেই নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। আপনি প্রপার্টিজে যান, প্রপার্টিজে গেলে এটা হচ্ছে আমার মাইলে দেয়া আছে। এখান থেকে স্কেল অ্যান্ড ইউনিট আপনি চেঞ্জ করতে পারবেন যে আমরা মাইলে চাচ্ছি না কিলোমিটারে চাচ্ছি। তারপরে আমরা লেভেলটা, এই যে লেভেল এটা মাইল পরে দেখাচ্ছিল, আমরা চাই যে না আমাদের নিচে দেখাবে। এই যে এখান থেকে চাইলে আমি এখান থেকে বিলো সেন্টার, আপনার যেভাবে ভালো লাগে আপনি সেইভাবেই সিলেক্ট করতে পারবেন। এই যে দেখেন এখন কিলোমিটার কোথায় চলে আসলো? নিচে চলে আসলো। এইখানে নাম্বার অফ ডিভিশন সাব ডিভিশন চেঞ্জ করা যায়। আহ, মানে প্রত্যেকটার ভিতর কয়টা সাব ডিভিশন থাকবে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। টোটাল মোট 2টা ডিভিশন, তার মধ্যে বিভিন্ন ডিভিশন আপনি বাড়াতে কমাতে পারবেন আপনার নিড অনুযায়ী। আচ্ছা, ভালো কথা, আমি ওকে দিলাম। এটাকে আরেকটু ছোট করি, আর একটু নিচে নিয়ে আসি। আপনি চাইলে এখান থেকে বোল্ড করতে পারবেন, বিভিন্ন কাজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। স্কেল টেক্সট, টেক্সট আমাদের সিলেক্ট করে দিতে হবে। এই টেক্সট দিয়ে আমি বুঝতে পারবো এই যে একটা ম্যাপ, এই ম্যাপের মধ্যে প্রতি সেন্টিমিটার জায়গা আসলে কত কিলোমিটার রিপ্রেজেন্ট করছে। সাপোজ বাংলাদেশের ম্যাপ যখন আমি চিন্তা করব, এই এতটুকুর মধ্যে 1 সেন্টিমিটার জায়গা দিয়ে যত কিলোমিটার রিপ্রেজেন্ট করবে, ঢাকা বিভাগের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন হবে। ওগুলা করার পরে আপনারা বুঝতে পারবেন আরো ক্লিয়ারলি। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে ইনসার্টে গিয়ে আমি লিজেন্ড সেট করব। এখানে লিজেন্ড আছে, এই যে লিজেন্ড। লিজেন্ডে কি কি আছে? গাজীপুর, ঢাকা, আর অন্য নাম আছে। আচ্ছা, নামগুলো আমরা চাইলে ইয়ে করতে পারবো, এই ডেটা ভিউতে গিয়ে আমরা চেঞ্জ করে দিয়ে আসতে পারবো। সাপোজ এটা ছিল আমাদের বাংলাদেশ, তাই না? বাংলাদেশ। এখন আবার আমরা ফেরত আসলাম লেআউট ভিউতে এসে। এবার যদি আমরা ইনসার্টে লিজেন্ডে যাই, লিজেন্ড মানে হচ্ছে কোন কালার আমার কি রিপ্রেজেন্ট করছে। এখানে আমার 3টা কালার, এই যে এটা অনেকটা ব্লু কালার, গ্রিন কালার, পার্পল কালার। 3টা কালার কি রিপ্রেজেন্ট করছে, 3টা কালার দিয়ে আমি কি বুঝতে পারছি, সেটা আমি লিজেন্ডের মাধ্যমে প্রকাশ করব। লিজেন্ড আমার কালারকে রিপ্রেজেন্ট করে। এটাকে আমি চাইলে এদিকে নিয়ে আসতে পারবো। আমি যদি
নেক্সট, নেক্সট, নেক্সট দিতেই থাকি। একদম লাস্টে এসে এই যে দেখেন, আমাদের এখানে লিজেন্ড আমরা পেয়ে গেলাম। এটাকে চাইলে আমি ছোট করতে পারবো। এই লিজেন্ডের মাধ্যমে বুঝতে পারছি পার্পল কালার, গাজীপুর ডিস্ট্রিক্ট, সরি গাজীপুর ডিস্ট্রিক্ট, ঢাকা বিভাগ এবং বাংলাদেশ হোলকে রিপ্রেজেন্ট করছে এই তিনটা কালার। হুম। আর কি বাদ গেল? এবার বাদ গেল হচ্ছে আমাদের গ্রিড দিতে হবে। গ্রিড মানে হচ্ছে এই চারপাশে দেখবেন আমাদের কত ডিগ্রি ল্যাটিটিউড লঙ্গিটিউড এভাবে করে আমরা দিয়ে দিব, গ্রিড দিব। লেয়ারে গিয়ে আমরা কিন্তু এখন প্রথম যে ডেটা ফ্রেম এটার উপর কাজ করছি। আবার রিপিট করি, প্রথম ডেটা ফ্রেম নিয়ে কাজ করছি। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটা ফ্রেম নিয়ে আমাদের কাজ করতে হবে, প্রতিটা ফ্রেমকে আমার সাজাতে হবে। ঠিক আছে। এখন লেয়ারের ওপর যদি আমি প্রপার্টিজে ক্লিক করি, এই যে এখানে গ্রিড একটা অপশন আছে, আমি গ্রিডে ক্লিক করতে পারবো। ক্লিক করলে নিউ গ্রিড, আমরা নতুন গ্রিড দিতে চাই। এখানে গ্রাটিকিউল থাকবে। আমরা চাই যে লেভেলটা শুধুমাত্র আমাদের লেভেল থাকবে, টিক মার্ক দরকার নাই, বা গ্রাটিকিউল আমাদের মানে এভাবে দরকার নাই। গ্রাটিকিউল দরকার নাই, আমি শুধু লেভেলস অনলি দিব। নেক্সট, নেক্সট। ভিতরে আপনারা এক্সপ্লোর করেন কি আছে, প্রত্যেকটা জিনিসই অপটিমাইজ করতে পারবেন। ফিনিশ। এখন দেখেন ফিনিশ দেওয়ার পরে কি হয়, আমাদের কিন্তু আরেকটু মডিফাই করতে হবে, বলছি। এই যে ফিনিশ দেওয়ার পর দেখেন আমাদের চলে আসছে গ্রিড চারিদিকে। গ্রিড আসছে ভালো কথা, কিন্তু আমরা সবসময় চাই যে আমাদের রাইট এবং লেফটের গ্রিড গুলো এইভাবে হরাইজন্টালি না থেকে ভার্টিক্যালি থাকবে। তার জন্য আমাদের কি করতে হবে? আবার প্রপার্টিজে যাইতে হবে, কষ্ট করে গেলাম, গিয়ে গ্রিডের প্রপার্টিজে গেলাম। কাজটা একসাথে করতে পারতাম, দেখানোর জন্য করছি। এই যে দেখেন, আমরা চাইলে গ্রিড সাইজ, ধরেন যে গ্রিড সাইজ আর একটু বাড়াই দিব, দিলাম গ্রিড সাইজ 10 দিলাম। বোল্ড দরকার নাই। আহ, আপনার ধরেন এই যে ভার্টিক্যাল, আমি বললাম যে আমি ডান পাশ এবং বাম পাশে ভার্টিক্যাল চাই। তার মানে আমার রাইট এবং লেফট এই জায়গায় আমার লেভেলের ওরিয়েন্টেশন হবে ভার্টিক্যাল। ওকে। এবার দেখি আমাদের কি হয়। এই যে দেখেন, ভার্টিক্যালি কিন্তু হয়ে গেল। আপনারা চাইলে এখান থেকে একটা লেভেল থেকে একটা লেভেল কতটুকু দূরে, কতগুলো লেভেল চান, এটা কিন্তু আমরা ডিফাইন করতে পারবো। চাইলে আমরা যেটা করতে পারবো, আবার প্রপার্টিজে গিয়ে আমরা এখানে গ্রিডের প্রপার্টিজে যদি যাই, আমরা ইন্টারভাল সেট করে দিতে পারবো। আমি 1 ডিগ্রি দূর দূর আছে, আমি চাইলে এখন 130-তে মনে করেন সাপোজ দিয়ে দিতে চাই। অ্যাপ্লাই যদি দেই, দেখেন আমার আহ, বেড়ে গেছে প্রপার্টিজ। এক্স এক্সিস যেটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে ঠিকভাবে আমরা ওয়াই এক্সিসও কিন্তু চেঞ্জ করতে পারবো। আমি মোট কথা আমার গ্রিডের পজিশন সবকিছু চেঞ্জ করতে পারবো। আমি চাইলে যে কোনো কিছু আনডু করতে পারবো, রিভার্ট করতে পারবো। এখন বাংলাদেশের ম্যাপে দেখতে একটু ভালো লাগতেছে যে এর মধ্যে নাম আছে, নর্থ এরো আছে, স্কেল বার, স্কেল টেক্সট, লিজেন্ড এবং গ্রিড। এটা কিন্তু এখন কমপ্লিট একটা ম্যাপ। ঠিক সেম ভাবে আমি এখন জাস্ট রিপিট করে যাব বাকিগুলোর জন্য। এই ডেটা ফ্রেম, এখানে গিয়ে আমি ইনসার্ট, টাইটেল, ডাবল ক্লিক করে ঢাকা ডিভিশন সাপোজ, একসাথে আমরা চেঞ্জ সিম্বল, বোল্ড, অ্যাপ্লাই দিই। আগে অ্যাপ্লাই দিয়ে দেখি যে কেমন, ঢাকা ডিভিশন একটু বড় হয়ে গেছে মনে হয়। এবার ঠিক আছে। ওকে।
ইনসার্টে যাব, আবার নর্থ এরো, এরোর সাইজ ছোট করতে পারবো। আবার ইনসার্ট, স্কেল বার, একসাথে প্রপার্টিজ চেঞ্জ করে দিতে পারবো। সবগুলো আমরা সিমিলার রাখবো, 1 কিলোমিটার 1 মাইল এভাবে দিলে হবে না। পজিশন আমরা এক জায়গায় রাখলে দেখতে ভালো দেখাবে। স্কেল টেক্সট, প্রপার্টিজ চেঞ্জ দরকার নাই। 3টে স্কেল টেক্সট দেওয়ার পরে তারপরে বলবো আর একটু ভালোভাবে যে এটা আসলে কি বোঝাচ্ছেন। এটা আমরা কিন্তু সেকেন্ড ডেটা ফ্রেম নিয়ে কাজ করছি। আমি যখন গ্রিড দিতে যাব তখন আমার লেয়ারের ওপর কাজ করতে হবে। এই যে এখান থেকে প্রপার্টিজে যাব, গিয়ে গ্রিড, নিউ গ্রিড, গ্র্যাটিকিউল, লেভেলস অনলি, নেক্সট, নেক্সট, ফিনিশ। একই সাথে আমি প্রপার্টিজে গিয়ে এই লেভেল, আগেরটা বোধহয় 10 দিয়েছিলাম, 10, লেফট এবং রাইট দুইটা সিলেক্ট করে দিব। ওকে, ওকে। এই যে দেখেন আমার গ্রিড চলে আসলো এখানে। এবার আমি থার্ড ডেটা ফ্রেমে কাজ করব। এই যে থার্ড ডেটা ফ্রেম, ঠিক আছে। এখানে আমি প্রথমে কি করব, ইনসার্ট, টাইটেল, এখানে চলে আসলো টাইটেল, নিয়ে আসবো টান দিয়ে, ডাবল ক্লিক করে এখানে আমি লিখে দিলাম গাজীপুর, গাজীপুর। চেঞ্জ সিম্বলে গিয়ে একটু বড় করি, দেখতে ভালো দেখাবে। আপনার যা ইচ্ছা লিখতে পারবেন, গাজীপুর ডিস্ট্রিক্ট লিখতে পারেন, সমস্যা নাই। ইনসার্টে গিয়ে 3টে ডেটা ফ্রেম করলাম যেন আমরা 2বার রিপিট করতে পারি একই প্রসেস। নর্থ এরো, ইনসার্টে গিয়ে আমি স্কেল বার, আমি কিন্তু চাইলে অন্যটাও দিতে পারতাম। সাপোজ মনে করেন যে অন্য একটা দিয়ে দেখাই, অন্য একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে কিলোমিটারই রাখি, অন্য কিছু রাখতে পারবো, আফটার বার দিতে পারবো, বিলো সেন্টারও দিতে পারবো। এই যে এটা আবার একটু ভিন্ন রকম দিলাম। এই যে দেখেন, ইনসার্ট, স্কেল বার যখন দিবেন স্কেলের টেক্সট দিয়ে দিবেন সাথে সাথে, তাইলে বোঝা যাবে যে আপনার এরিয়ার বিস্তৃতি কতটুকু। এটা একটু বড় করি, প্রপার্টিজ, এখান থেকে। এবার আসেন দেখেন এটা আমি কি বুঝাচ্ছে এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে যখন বাংলাদেশের ক্ষেত্রে আমি দেখলাম যে আমার স্কেল এখানে টেক্সটে 1 সেন্টিমিটার জায়গা রিপ্রেজেন্ট করছে 86 কিলোমিটার। ঢাকাতে দেখেন আরো কমে গেছে 40 কিলোমিটার। গাজীপুরের জন্য সেটা 6 কিলোমিটার। তার মানে আমার এরিয়ার বিস্তৃতি যত কমছে, আমার 1 সেন্টিমিটার এরিয়া, এই এই ম্যাপের 1 সেন্টিমিটার এরিয়া আমার এখানে কম পরিমাণ দূরত্ব নির্দেশ করছে। আমি যদি এখানে ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে কাজ করতাম, ওয়ার্ল্ড ম্যাপে 1 সেন্টিমিটার কিন্তু আমার হিউজ এরিয়া, কয়েকশো কিলোমিটার এরিয়া দেখাতে পারতো। এটাই হচ্ছে আমার স্কেল টেক্সটের কাজ, যে আমি দেখেই বুঝতে পারি যে আমার স্টাডি এরিয়াটা কতটুকু জায়গা নিয়ে বিস্তৃত, বা আমি কতটুকু এরিয়া নিয়ে কাজ করছি, আমার জিওগ্রাফিক কনটেক্সটটা কি। এখানে আমি প্রপার্টিজে গিয়ে
গ্রিডে নিউ গ্রিড, নেক্সট, লেভেলস অনলি, ফিনিশ। প্রপার্টিজে কি একসাথে আমি চেঞ্জ করে দিব, তাহলে আর বারবার আসতে হবে না। সাপোজ এটা ছিল মনে হয় 10, রাইট লেফট, ওকে, অ্যাপ্লাই, ওকে। এই যে মানুষ হয়ে গেল। মোটামুটি এখন দেখতে মনে হচ্ছে না একটা ম্যাপ আমরা তৈরি করছি। আমরা কি দেখাচ্ছি? বাংলাদেশ থেকে ঢাকা ডিভিশন, এবং ঢাকা ডিভিশন থেকে আমার যে স্টাডি এরিয়া গাজীপুর, এই গাজীপুরকে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। কালার দিয়ে কিন্তু বুঝতে পারছি, কোনো কিছু যদি নাও দেই, কালার দিয়ে কিন্তু বুঝতে পারছি আমার এটা আমার স্টাডি এরিয়াটা কি রিপ্রেজেন্ট করছে। কিন্তু যখন আমি বেসিক এলিমেন্টস গুলা অ্যাড করব, তখন আসলে এটা একটা পরিপূর্ণ ম্যাপ হিসেবে সবার সামনে সেলফ এক্সপ্লেনেটরি একটা ম্যাপ হিসেবে আত্মপ্রকাশ করবে। এখন এই যে আমার এরিয়া, আমি বোঝাতে চাচ্ছি যে এখান থেকে আসলে আমি এখানে এসেছি। সাপোজ ধরেন আমি নর্থের ওটাকে একটু, অথবা আমি নর্থের গুলোকে যদি এই পাশে দেই, এখন আমি দেখাতে চাচ্ছি এখান থেকে আমার এটা এসেছে। আচ্ছা, এই জায়গায় দেখেন একটা টুলবার আছে, নাম হচ্ছে ড্রয়িং। ড্রয়িং, এখানে আপনারা যাবেন। যদি না পান, এটা যদি না থাকে, কাস্টমাইজে যাবেন। টুলবার যখন থাকবে না, কাস্টমাইজে যাবেন। এই যে টুলবার, এখানে গিয়ে ড্র, এডিটর, এই দুইটা চেক ইন করে দিবেন। এটা একটু নোট নিয়ে রাখতে পারেন, কেউ যদি ভুলে যান। এটা আমার ওইখানে দেখাইছি কিনা আমার মনে নাই। কাস্টমাইজে যাবেন, টুলবারে যাবেন, ড্র, এডিটর, এই দুইটা চেক ইন করে রাখবেন। আর যদি আপনার এখানে টেবল অফ কন্টেন্ট না থাকে, শুরুতে নাও থাকতে পারে, ক্যাটালগ না থাকে, সার্চ না থাকে, আপনারা তখন উইন্ডোজে যাবেন, গিয়ে এই যে টেবিল অফ কন্টেন্ট পাবেন, ক্যাটালগ পাবেন, সার্চ পাবেন। এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, এই যে যখন ড্র টুলবারটা আসবে, তখন ড্র টুলবারের পাশে এখানে দেখেন, আমরা সিলেক্ট করলে আমরা ড্রয়িং করি না, আহ, এরকম ড্রয়িং করতে পারবো। এই যে দেখেন, আমরা চাইলে রেক্টেঙ্গেল সিলেক্ট করতে পারবো। একটু জুম করে নেই। হুম, আমি চাইছি যে আমার এই 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 এরিয়াটাকে দেখাবো। এই যে, ওকে, দেখানোর পরে এখন কিন্তু ম্যাপই মুছে গেছে। ডাবল ক্লিক করেন, করে চেঞ্জ সিম্বল, আমি সিম্বল চেঞ্জ করে দেই। এই ফিল কালারটাকে আমি হলো করে দিব, মানে ভিতর দেখা যাবে। আউটলাইনটা ধরেন আমি একটু বাড়াই দিলাম, দেখা যায় যেন ঠিকভাবে। ওকে, এই যে দেখেন এখন সে আমার এরিয়াটাকে দেখাচ্ছে একটা ব্ল্যাক বক্সের মধ্যে। এখন এখান থেকে চাইলে আমি ড্র টুল দিয়ে আমি চাইলে লাইন সিলেক্ট করতে পারবো। লাইন দিয়ে কি করতে পারি, আমি এখান থেকে ক্লিক করা শুরু করব। ক্লিক করে আমি এই জায়গায় নিয়ে আসলাম একদম। এসে ডাবল ক্লিক করেন, এই যে লাইন চলে আসলো। তারপরে আবার লাইনে সিলেক্ট করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই এতটুকু এখানে নিয়ে আসলাম। ডাবল ক্লিক করলাম, ও সরি, লাইন সিলেক্ট করলাম এই জায়গা থেকে, এখান থেকে এই এই জায়গায় নিয়ে আসলাম। আমি চাইলে এইটার বর্ডারটা যেহেতু একটু মোটা ছিল, আমি চাইলে এটাকেও 2 বানাই দেই, সিমিলারিটি থাকবে। ওকে, এখন দেখেন, আমি দেখে বুঝতে পারতেছি এটা বাংলাদেশ, তার নিচে ঢাকা ডিভিশন, তার নিচে আমার স্টাডি এরিয়া। এই স্টাডি এরিয়া এই জায়গায় বিস্তৃত, আমার ডান পাশে আছে, ম্যাপের ডান পাশে আছে। ম্যাপ কিন্তু বানাই ফেলছেন সবাই। যাই হোক, এখন ম্যাপটাকে তো আমার এক্সপোর্ট করতে হবে। মানে ম্যাপকে আমি, আমার এখন রেডি টু সাবমিট ইন পাবলিকেশন মাই লিটারেচার। তো ম্যাপটাকে আসেন এক্সপোর্ট করি। আমরা এই ফাইলে যাব, সবকিছু দেওয়া হয়েছে কিনা আরেকবার চেক করি। গ্রিড,
লেভেল, নর্থ এরো, লিজেন্ড, স্কেল বার টেক্সট, স্কেল বার টেক্সট। মোটামুটি বোধহয় সবকিছু দেওয়া হয়ে গেছে। আসেন এক্সপোর্ট করি। ফাইলে যাব, যাওয়ার পরে এক্সপোর্ট ম্যাপ ক্লিক করলে কি নাম দিতে চান? স্টাডি এরিয়া ম্যাপ ধরেন সাপোজ, দিয়ে দিলাম গাজীপুর। এখন সেভ টাইপ কিভাবে আমরা সেভ করব? আপনি চাইলে জেপিইজি করতে পারেন, পিএনজি করতে পারেন, আপনি চাইলে টিফ ফাইলও করতে পারেন। কোয়ালিটি লস করতে না চাইলে অনেক সময় জার্নালের রিকোয়ারমেন্ট থাকে যে টিফ ফাইলে ম্যাপ সাবমিট করবেন। ওইটা আপনার ইচ্ছা। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট তো জেপিইজিতে ছিল, জেপিইজি সিলেক্ট করলাম। আর রেজুলেশন, রেজুলেশনটা ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট 300 ডিপিআই এ আমরা আসলে ম্যাপ এক্সপোর্ট করতে বলি, মানে ডট পার ইঞ্চ, মানে প্রতি ইঞ্চিতে কতটুকু ডট থাকবে আপনার, এটা আপনার রেজুলেশন। আমি ওই স্পেশাল রেজুলেশন যখন বোঝাচ্ছিলাম তখন কিন্তু বলছিলাম যে ডটের বা গ্রিডের সংখ্যা যত বেশি হবে রেজুলেশন তত বেশি হবে। ঠিক একইভাবে আমি যদি এখানে দিয়ে দেই 600, 600, আমার কিন্তু এই যে দেখেন পিক্সেলের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। আসলে এক্সপোর্ট করি। কোথায় এক্সপোর্ট করব? স্টাডি এরিয়া ম্যাপ, ওইখানে এক্সপোর্ট করি। ওকে, সেভ, বিসমিল্লাহ, এক্সপোর্টেড। এই যে স্টাডি এরিয়া ম্যাপ গাজীপুর, ওপেন করে দেখি কি অবস্থা। হুম, এই যে তৈরি হয়ে গেল আমাদের স্টাডি এরিয়া ম্যাপ। ক্লাস শেষ।